সরি, আমি যেহেতু রেকর্ড করতে ভুলে গেছি, আমি একটু আবার ফার্স্ট থেকে বলে যাচ্ছি। আচ্ছা, আমাদের আজকে সাইকিয়াট্রি ক্লাসে যে ফার্স্টে আমি যেটা বলছিলাম, আমরা প্রথম আলোচনা করব মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে, তারপর হচ্ছে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। এখন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা পরে হচ্ছে মুড ডিসঅর্ডারের মধ্যে। তো মুডটা সম্পর্কে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে মুডটা হচ্ছে আমাদের যে মেন্টাল বা ইমোশনাল স্টেটটা নর্মাল, সেটাই হচ্ছে মুডটা। এবং এই ইমোশনাল স্টেটে যদি কনসিস্টেন্টলি কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, আহ, বা কোনো সামঞ্জস্যতা না থাকে, তখন গিয়ে হচ্ছে এটা ডিসঅর্ডার হিসেবে কাউন্ট হবে। তবে এটার পিরিয়ডটা বা ডিউরেশনটা একটু লং টাইম হতে হবে। এবং এটা আমার ডেইলি লাইফে অথবা আমার প্রফেশনাল লাইফ এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যে সেটাতে হচ্ছে এফেক্ট ফেলবে। এখন এটার মধ্যে যে ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করবো, সেটা নর্মাল মুড নাকি মুড ডিসঅর্ডার। ডিফারেন্সিয়েট করার মধ্যে একটা থাকবে, আমি যেটা বললাম যে উইকস, মান্থস টু ইয়ার্স, এটা লং টাইম ধরে থাকবে তার ডিসঅর্ডারটা বা মুডের যে লেভেলিটিটা। এবং তার স্কুল, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এবং তার স্লিপে অথবা হচ্ছে তার প্রফেশনাল লাইফে এফেক্ট ফেলবে। এবং তার যে ফিলিংটা, সেটা তার আশেপাশের সারাউন্ডিং এর যে এনভায়রনমেন্ট সেটার সাথে ম্যাচ করবে না, ডিফারেন্ট লেভেলে হবে। এবং পার্সন যে মুডটা ফিল করতেছে সেটাতে সে স্টাক থাকতেছে। এই ক্রাইটেরিয়া গুলাই যদি সে মিট করতে পারে, তাহলে সেটা আমি ডিসঅর্ডার হিসেবে কাউন্ট করবো, নয়তো ডিসঅর্ডার হিসেবে কাউন্ট করবো না, সেটা নর্মাল মুডেও এরকম হতে পারে। আর ক্যাটাগরিজ এর মধ্যে আমি বলছিলাম যে মেজর ডিপ্রেসিভ, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বাইপোলার, আর হচ্ছে মুড ডিসঅর্ডার ইন চিলড্রেন এন্ড টিনস। ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে বললাম যে সে কনস্ট্যান্টলি একটা স্যাড, এমটি, নামনেস এবং হচ্ছে টায়ার্ড ফিল করবে, কনসেন্ট্রেশনে তার ডিফিকাল্টি হবে, এবং তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এবং প্রফেশনাল লাইফে হ্যাম্পার করবে অ্যাজ ইউজুয়াল। এটার মধ্যে আছে মেজর ডিপ্রেসিভ এবং পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আরো কিছু ডিসঅর্ডার আছে ডিপ্রেসিভ এর মধ্যে। তবে আমরা আলোচনা করব যেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট থাকেই, এই কারণে হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর বাইপোলার ডিসঅর্ডার বললাম যেহেতু বাই, তাহলে হচ্ছে দুইটা তার মুডের প্যাটার্ন থাকবে, একটা হচ্ছে ডিপ্রেসিভ প্যাটার্ন আর একটা হচ্ছে এলিভেটেড প্যাটার্ন। ডিপ্রেসিভ প্যাটার্নের মধ্যে ডিপ্রেসিভ যে সিমটম গুলো সেটা, এবং এলিভেটেড এর মধ্যে সে এক্সট্রিমলি এনার্জেটিক এবং রেস্টলেস ফিল করবে, এবং সে র্যাপিডলি কথা বলবে, এবং তার স্লিপের যে নিডটা সেটা কমে যাবে, এবং ইম্পালসিভ থাকবে। আর এটার মধ্যেও আর তিনটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বাইপোলার 1, বাইপোলার 2 এবং সাইক্লোথেমিক ডিসঅর্ডার। বাইপোলার 1টা বললাম যে এটাতে শুধুমাত্র ম্যানিক এপিসোড অথবা এলিভেটেড মোড, সেটা অনেক বেশি হাই থাকবে, এইখানে কোনো ডিপ্রেসিভ ফিচার থাকবে না। আর বাইপোলার 2তে ম্যানিক এপিসোড থাকবে, তবে এটা মাইল্ডার ফর্ম, যেটাকে আমরা সাইকিয়াট্রির ভাষায় বলি হাইপোম্যানিক ফেজ, এবং হচ্ছে ডিপ্রেশন। তবে ডিপ্রেশনের ফিচার গুলো থাকবে মেজর ডিপ্রেসিভ ফিচারের গুলা। এটা আমরা একটু পরে পড়বো কি কি ফিচার আছে। আর হচ্ছে সাইক্লোথেমিক ডিসঅর্ডার, এটা হচ্ছে লং টার্ম, ইউজুয়ালি মোর দেন অর ইকুয়াল 2 ইয়ার্স। আর এখানে যে এলিভেটেড মুড এবং ডিপ্রেসিভ মুড দুইটাই থাকবে মাইল্ড ফর্মে। তাহলে মাইল্ড ফর্মে আমি যদি সাইকিয়াট্রি ভাষায় বলি, সেটা হচ্ছে হাইপোমেনিক ফেজ এবং হচ্ছে ডিপ্রেসিভ ফেজ, নট মেজর ডিপ্রেশন। আর বাচ্চাদের ক্ষেত্রে বললাম যে বাচ্চাদের সে যে কোনো ধরনের ডিসঅর্ডারই হোক, বাচ্চাদের সিমটমস গুলা সাধারণত বড়দের মতো খুবই একদম টিপিক্যাল সিমটমস নিয়ে আসে না, ওদের সিমটমস গুলা একটু ডিফারেন্ট হয়। ওদের মধ্যে কমনলি থাকে, সে ডিপ্রেসিভ হোক আর এলিভেটেড হোক, ওদের কমন সিমটমস থাকে ইরিটেবিলিটি, এবং ইন বিটুইন আউটবার্সটা খুব বেশি থাকবে, এবং হচ্ছে ডিফিকাল্ট তাদের যে ইমোশনটা সেটা রেগুলেট করা, পেশেন্টের ক্ষেত্রে এবং তার কেয়ার গিভারের ক্ষেত্রে রেগুলেট করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এই হচ্ছে আমার মুড ডিসঅর্ডার। এবং এটার কজেস এর মধ্যে বলছি যে এটা অ্যাকচুয়ালি কোনো মানে ডেফিনিট সিঙ্গেল কজ নাই। এটা হচ্ছে মেইনলি ব্রেনের যে কেমিস্ট্রি, ব্রেনের যে নিউরো ট্রান্সমিটার গুলো আছে, সেখানে যদি কোনো অ্যাবনর্মালিটি হয় বা তাদের পাথওয়েতে কোনো অ্যাবনর্মালিটি হয়, তখন আমরা হচ্ছে মুড ডিসঅর্ডার গুলো পেতে পারি। আর জেনেটিক্স এর মধ্যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি এফেক্টেড থাকে, তাহলে পেশেন্টের মধ্যে রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায়, যে এই ডিজিজটা হওয়ার বা এই ডিসঅর্ডারটা হওয়ার রিস্কটা বেড়ে যায়। আর কিছু স্ট্রেস ট্রমা লাইফে যদি হয়ে থাকে, সেটা হতে পারে বুলিং, অথবা হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট, অথবা আদার কোনো ফ্যামিলির ইন্টারপার্সোনাল রিলেশন, যেমন বাবা মার মধ্যে ডিভোর্স বা সেপারেশন যদি থাকে, সেক্ষেত্রেও পেশেন্টের মুড ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। এবং স্লিপ প্রবলেম ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর মুড ডিসঅর্ডার। আর লং টার্ম প্রেশার, সেটা স্কুল, সোশ্যাল এক্সপেকটেশন, যেখান থেকে অনেক সময় অ্যাংজাইটি ডেভেলপ করে, অ্যাংজাইটি থেকে মুড ডিসঅর্ডারও চলে যেতে পারে। এগুলো সবকিছুই যে কোনো ডিসঅর্ডার ডেভেলপ করার জন্য রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে।
আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় বলতে পারেন, আমি যদি খুব বেশি দ্রুত বলে থাকি তাহলে বলতে পারেন, আনমিউট করে বলতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে যাচ্ছি। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা আমরা পড়লাম যে এটা একটা মুড ডিসঅর্ডার। তবে এখানে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অথবা মেজর ডিপ্রেশন ডায়াগনোসিস করার আগে বা মেজর ডিপ্রেশন বলার আগে কিছু ক্রাইটেরিয়া মিট করতে হয়। এখন ক্রাইটেরিয়া মিট করতে হলে ওর যে একটা ডিউরেশন আছে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য ওর এই সিমটমস গুলা থাকতে হবে। 2 সপ্তাহ কম হলে সেটা মেজর ডিপ্রেশনের মধ্যে পড়বে না। এবং ওর যে সিমটমস, সেটার মধ্যে দুইটা জিনিস মাস্ট থাকতে হবে। অলওয়েজ তার ডিপ্রেসড মুড থাকবে, অথবা অ্যানহেডোনিয়া বা লস অফ ইন্টারেস্ট, এই দুইটা জিনিস যে কোনো একটা মাস্ট থাকা লাগবে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে এটা ইউজুয়ালি ফিমেল অথবা উইমেন প্রিডমিনেন্ট, উইমেনদের বেশি হয়। হরমোনাল কারণ হচ্ছে ওদের হরমোনাল চেঞ্জ বা ডিফারেন্সটা বেশি হয় মেলদের তুলনায়। এবং স্ট্রেস ওরা নিতে পারে কম। এবং আদার কোনো ডায়াগনোসিস যেটা হচ্ছে হরমোনাল হতে পারে, এবং অন্য কোনো ডিজিজের জন্য তাদের ডিপ্রেসিভ সিমটমস গুলো ডেভেলপ করতে পারে। এবং হচ্ছে অ্যাবনর্মালিটির মধ্যে আমি বলছিলাম যে ব্রেনের যে বায়োকেমিক্যাল বা নিউরো মিটারের বা ওদের পাথওয়ের যে অ্যাবনর্মালিটি, সেটা প্রবলেমের জন্য ডিপ্রেসিভ ডিসঅর্ডার অথবা আদার ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। এর মধ্যে আছে সেরোটোনিন, নরএপিনেফ্রিন এন্ড ডোপামিন। এই পাথওয়ে গুলোতে যদি একটু প্রবলেম হয় বা প্রসেসে কোনো প্রবলেম হয়, তখন হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। এবং রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে যে ফ্যামিলি হিস্ট্রি, তারপর হচ্ছে কোনো স্ট্রেস অথবা বিহেভিয়ারাল চেঞ্জ, এইগুলোর কারণে এইগুলা যদি থেকে থাকে পেশেন্টের লাইফে, তাহলে তার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। প্রেজেন্টিং সিমটমস এর মধ্যে ডিপ্রেসড মুড মোস্ট অফ দ্য ডে থাকবে, অ্যানহেডোনিয়া ডিউরিং দ্য মোস্ট অফ দ্য ডে সেম, এই দুইটা থেকে যে কোনো একটা মাস থাকা লাগবে। তারপরে বাকিগুলা থেকে থাকতে হবে, যেমন সিগনিফিক্যান্ট ওয়েট, এখানে লস বলছে, অ্যাকচুয়ালি ওয়েট লস না, ওয়েট চেঞ্জ হবে। কারো কারো ক্ষেত্রে ওয়েট বাড়ে, কারণ ওরা অনেক সময় দেখা যায় ডিপ্রেসিভ ফিচারে কেউ কেউ একদমই খেতে পারে না, অ্যাপেটাইট লস্ট হয়, কারো কারো ক্ষেত্রে অ্যাপেটাইট বেড়ে যায়। তো যাদের ক্ষেত্রে অ্যাপেটাইট বেড়ে যায়, হাইপারফেজিয়া হয়, ওরা কিন্তু ওয়েট গেইন করে। এরপর হচ্ছে ইনসোমনিয়া, এখানেও ইনসোমনিয়া হবে না, এটা হবে স্লিপ স্লিপ প্যাটার্ন চেঞ্জ, কারো ক্ষেত্রে হাইপারসোমনিয়া ডেভেলপ করে। এবং সাইকোমোটর এজিটেশন, ফ্যাটিগ অর লস অফ এনার্জি নিয়ারলি every day, feeling of worthlessness or guilt, diminished ability to concentrate and recurrent thoughts about death. এটা DSM-5 ক্রাইটেরিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, মাস্ট লাগবেই, কারণ আমার ডায়াগনোসিস আমি DSM-5 ক্রাইটেরিয়া ছাড়া ডায়াগনোসিস করতে পারবো না। DSM-5 ক্রাইটেরিয়া এই যে ফার্স্ট লাইনটাই বলে দিচ্ছে যে নিচের যে সিমটমস গুলা, এগুলা অ্যাটলিস্ট এভরিডে থাকবে, অ্যাটলিস্ট মোর দেন অর ইকুয়াল 2 উইকস থাকবে। এবং এখানে যে 9টা সিমটমস আছে, এই 9টার মধ্যে অ্যাটলিস্ট 5টা থাকতেই হবে। এই 5টা যদি 2 সপ্তাহ বা তার বেশি থাকে, তাহলে আমার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডায়াগনোসড। যদি এটা এদিক সেদিক হয়, যে মানে 2 সপ্তাহ কম অথবা 5টা ক্রাইটেরিয়া মিট করে নেয়, তাহলে এটা মেজর ডিপ্রেসিভ এর মধ্যে পড়বে না, সেটা শুধু ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। তাহলে এখানে 5টা ক্রাইটেরিয়ার মধ্যে কি, যে ডিপ্রেসড মুড অর ইরিটেবিলিটি মোস্ট অফ দ্য ডে, লস অফ ইন্টারেস্ট অর প্লেজার, চেঞ্জ ইন, এই যে এখানে DSM-5 এ চেঞ্জ আসছে, যে চেঞ্জ ইন ওয়েট অথবা চেঞ্জ ইন অ্যাপেটাইট। তারপরে চেঞ্জ ইন স্লিপ, কারো হাইপারসোমনিয়া অথবা ইনসোমনিয়া, সাইকোমোটর এজিটেশন অর রিটার্ডেশন, লস অফ এনার্জি, ওয়ার্থলেসনেস অর গিল্ট, ইম্পেয়ার্ড কনসেন্ট্রেশন অর ইনডিসিসিভনেস আর সুইসাইডাল থট থাকতে পারে। এখানে যে এই একটা নেমোনিক আছে, এটা মনে রাখা ইজি, যে এম সাইজ ক্যাপস। এম দিয়ে হচ্ছে মুড চেঞ্জ, এস দিয়ে হচ্ছে স্লিপ চেঞ্জ, আই দিয়ে লস অফ ইন্টারেস্ট, জি দিয়ে হচ্ছে ফিলিং অফ গিল্ট, সি দিয়ে হচ্ছে কনসেন্ট্রেশন ইম্পেয়ারমেন্ট, এ দিয়ে অ্যাপেটাইট চেঞ্জ, পি দিয়ে হচ্ছে সাইকোমোটর এজিটেশন আর সুইসাইডাল আইডিয়েশন। 5 out of 9 মোর দেন অর ইকুয়াল 2 উইকস। যেটা একটু আগে বললাম যে 2টা ক্রাইটেরিয়া মাস্ট থাকা লাগবে। মানে কি ফিচার যেটা বলা হয়, অনেক সময় দেখা যায় এরকম কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম যে পেশেন্টের ডায়াগনোসিস মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, নিচের কোন ফিচারটা বা নিচের কোন সিমটমসটা থাকলে আমি ডিপ্রেশন, এটা মেজর ডিপ্রেশন আমি বলবোই। তাহলে আমার 2 কি ক্রাইটেরিয়া আমার মাস্ট মনে রাখতে হবে। ওখানে দেখা যাবে এখানে যে আমরা 9টা ক্রাইটেরিয়া পড়লাম না, 9টা ক্রাইটেরিয়ার মধ্যে 5টা দিয়ে দিবে, কিন্তু এটার মধ্যে কি ফিচার কোনটা, আমার কি পয়েন্ট কোনটা, সেটা ওরা চাচ্ছে। আমার কিন্তু তাহলে আনসার কিন্তু সঠিক, আমি যে কোনো একটা দাগালে আনসার সঠিক, কিন্তু এটা সিঙ্গেল বেস্ট আনসার না। তখন সিঙ্গেল বেস্ট আনসার ওইটা তখনই হবে যখন এই 2 ক্রাইটেরিয়ার মধ্যে একটা থাকবে এবং আমি ওইটাই চুজ করতে পারবো। তাহলে ওইটা কি, এটা একটা হচ্ছে যে ডিপ্রেসড মুড এন্ড মার্ক লস অফ ইন্টারেস্ট অর প্লেজার।
এবার আমি আশা করি বুঝতে পারছেন যে এএমসি ট্রিকি জিনিসগুলা কি। ওরা এই একটা দুইটা লাইনে যে ট্রিকি জিনিসগুলা থাকে এগুলাই কোশ্চেনে তুলে দিবে, এমন ভাবে তুলবে যে আপনি বুঝতেই পারবেন না ওরা আসলে কোন দিক দিয়ে আপনাকে কনফিউজ করতেছে। আচ্ছা, এখন হচ্ছে ক্লাসিফিকেশনে ডিপ্রেশনের যে ক্লাসিফিকেশন অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন। আমরা একটা তো জানি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আর একটা হচ্ছে ডিসঅ্যাপিভ মুড রেগুলেশন ডিসরেগুলেশন ডিসঅর্ডার, পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আর হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। আর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারকে আবার তিনটা ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার হিসেবে। মাইল্ড তো হচ্ছে জাস্ট যদি ওই সিমটমস গুলা একটু মাইল্ডার ফর্মে থাকে তখন আমি বলবো মাইল্ড। মডারেট হচ্ছে যদি তার প্রফেশনাল মানে প্রফেশনাল লাইফে এবং ডেইলি লাইফে খুব বেশি হ্যাম্পার করতেছে তখন এটা আমি মডারেট বলবো। এবং সিভিয়ার বলবো যদি তার কোনো সাইকোটিক ফিচার ডেভেলপ করে এবং পেশেন্টের ইনসাইটটা লস হয়ে যায়, তখন সেটাকে আমরা হচ্ছে বলবো সিভিয়ার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আর এটা হচ্ছে রিকারেন্ট ব্রিফ ডিপ্রেশন, এটাও ডিপ্রেশনের মধ্যে ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। রিকারেন্ট ব্রিফ ডিপ্রেশন এটা জাস্ট এটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে পড়বে না, এটা জাস্ট একটা ডিপ্রেশনের একটা ক্রাইটেরিয়া না, একটা টাইপ। এটা হচ্ছে পেশেন্টের কিছুদিন পর পরই একটা ডিপ্রেসিভ এপিসোড আসে, এটা আবার 3 থেকে 7 দিনের মতো থাকে, পরে আবার ভালো হয়ে যায়। এটা একটা শর্ট ডিউরেশনের জন্য হয়, অ্যাবাউট 3 to 7 days, এবং মোস্ট অফেন মান্থলি, প্রতি মাসে একবার করে হয়। কারোর ক্ষেত্রে প্রিমেনস্ট্রুয়াল যে ডিসফোরিয়া সেটাও হয়, সেটাকেও আমরা রিকারেন্ট ব্রিফ ডিপ্রেশনের ক্যাটাগরিতে ফেলতে পারি। এটার ক্ষেত্রে কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট লাগবে না, কারণ এটা খুব বেশি সিভিয়ার না, এটা যেহেতু মাইল্ডার ফর্ম। এটার ক্ষেত্রে আমার অ্যান্টি ডিপ্রেসিভের দরকার নেই, আমার জাস্ট মুডটাকে আমি যদি লেভেল লেভেল না, মুডটাকে আমি যদি স্ট্যাটিক রাখতে পারি, তাহলে আমি হচ্ছে কন্ট্রোলে রাখতে পারবো। তাহলে মুড মুড যে স্টেবল করায় সে ড্রাগ হচ্ছে আমরা জানি লিথিয়াম। লিথিয়াম আমি অল্টারনেটিভ মেডিকেশন হিসেবে ইউজ করতে পারি, তবে এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অথবা সাইকোথেরাপি। এটা সাইকোথেরাপিতে যদি কাজ না করে তখন আমি হচ্ছে লিথিয়াম বা মুড স্টেবিলাইজার দিতে পারি। আরেকটা হচ্ছে আমরা বললাম যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার মেজর ডিপ্রেসিভ সিভিয়ার যেটা সেটাতে আমি বললাম যদি সাইকোটিক ফিচার ডেভেলপ করে, সেটাকে আরেকটা নাম দিয়েছে যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার, অথবা আমরা সিভিয়ার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এটাকে বলতে পারি। তাহলে আমার সাইকোটিক ফিচার গুলা কি? আমরা জানি সাইকোটিক ফিচার গুলা হচ্ছে হ্যালুসিনেশন, ডিলিউশন অথবা ডিসঅর্গানাইজড স্পিচ অর বিহেভিয়ার। এগুলোর মধ্যে যদি কোনোটা থাকে, তবে হ্যালুসিনেশন অথবা ডিলিউশনের একটা মাস্ট বি ডেভেলপ করে অনেকের ক্ষেত্রে যদি সিভিয়ার হয়ে যায়। সেটা সাধারণত মুড কনগ্রুয়েন্ট হয়। ইউজুয়ালি মুড কনগ্রুয়েন্ট বলতে বোঝে যে পেশেন্টে যেটা ফিল করতেছে সেটাই সে দেখাচ্ছে, বা সেটাই সে সেরকম হ্যালুসিনেশন বা সেরকম একটা তার যে সাইকোটিক ফিচার সেটাই ডেভেলপ করতেছে। তাহলে সেটাকে আমরা বলবো মুড কনগ্রুয়েন্ট। আর মুড ইনকনগ্রুয়েন্ট একটা হচ্ছে যে তার মুড মানে মনের অবস্থা একরকম, তার মুডটা একরকম, কিন্তু তার হ্যালুসিনেশন বা সাইকোটিক ফিচার গুলা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। তখন সেটাকে আমরা বলবো যে মুড ইনকনগ্রুয়েন্ট। তাহলে কনগ্রুয়েন্ট আমি যদি বলি, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার পেশেন্টরা কি ফিল করে? সবসময় সাধারণত ইনএডিকুয়েট ফিল করে, গিলটি ফিলিং করে, এবং হচ্ছে নিহিলিস্টিক ফিল করে। এবং এখান থেকে সে যদি কোনো সাইকোটিক ফিচার ডেভেলপ করে যে সে এত বেশি গিল্টি ফিল করতেছে, তার মধ্যে সুইসাইডাল আইডিয়েশন ডেভেলপ করে ফেললো, সে সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে ফেললো, তখন আমি বলবো যে এটা মুড কনগ্রুয়েন্ট। এবং তখন সেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার অর সিভিয়ার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমরা ডায়াগনোসিস করতে পারবো। আর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট তো অবশ্যই, যেহেতু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এবং হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক দিব, কারণ তার সাইকোটিক ফিচারটাকে আমার কন্ট্রোল করতে হবে। যদি আমি মুড অ্যান্টি ডিপ্রেসেন্ট দিলাম এবং হচ্ছে তার মুড মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা কন্ট্রোল হলো, কিন্তু আমি সাইকোটিক ফিচারটা আমি যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে পেশেন্ট সুইসাইড করে ফেলবে। এবং এগুলো কোনো কিছুতে কাজ না করলে আমি হচ্ছে ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে যাব। আরেকটা পড়ছিলাম আমরা যে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটা হচ্ছে মোর দেন 2 or equal to ডিপ্রেসিভ সিমটমস থাকবে লাস্টিং মোর দেন 2 ইয়ার। আমরা মেজর ডিপ্রেসিভ ডায়াগনোসিস করার জন্য আমরা বলছিলাম যে 9টার মধ্যে 5টা সিমটমস থাকা লাগবে, কিন্তু পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডারে তার 5টাই থাকার দরকার নেই, 2টা বা তার বেশি থাকলেও কিন্তু তার টাইমিংটা বা ডিউরেশনটা আমাদের মনে রাখতে হবে। ডিউরেশনটা হচ্ছে মোর দেন অর ইকুয়াল 2 ইয়ার। আরেকটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সিজনাল প্যাটার্ন, এটাকে আগে বলতো সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার। এটাতে হচ্ছে মেজর ডিপ্রেসিভ এপিসোড গুলা থাকবে, এবং এটা শুধুমাত্র একটা পার্টিকুলার সিজনে হয়।
তবে স্পেশালি উইন্টার সিজনটাই ইউজুয়ালি হয়। তো এটা যদি হচ্ছে কনজিকিউটিভ 2টা বছর, মানে 2 বছরের 2 উইন্টারে তার এরকম মেজর ডিপ্রেসিভ সিমটমস গুলা ডেভেলপ করে, এবং তার বছরের মানে অনেকগুলা বছরের মধ্যে 2টা বা তার বেশি যদি এরকম সিজনাল টাইমে তার মেজর ডিপ্রেসিভ যে ফিচার গুলো এগুলো ডেভেলপ করে, তখন আমি এটাকে বলবো যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সিজনাল প্যাটার্ন more than 2 consecutive years in most years across a lifetime. আচ্ছা, এইখানে হচ্ছে অ্যাটিপিক্যাল সিমটমস গুলা হচ্ছে মোস্টলি কমন। আদার যে আমরা ফিচার গুলা পড়ছি ওখানেও থাকবে, ওগুলা থেকে অ্যাটিপিক্যাল কিছু ফিচার থাকে, যেমন হচ্ছে হাইপারসomnia, হাইপারফেজিয়া, এগুলা কিন্তু সাধারণত ডিপ্রেশনে থাকে না। আমি বললাম যে দুইটাই থাকতে পারে, তবে কমনলি থাকে ইনসomnia অথবা হচ্ছে লস অফ অ্যাপিটাইট। তবে অ্যাটিপিক্যাল সিমটম হিসেবে আমরা ওটাকে মনে রাখবো যে হাইপারফেজিয়া অথবা হাইপারসomnia। তো এইগুলা হচ্ছে অ্যাটিপিক্যাল ফিচার, এইগুলা হচ্ছে সিজনাল এফেক্টিভ প্যাটার্নের মধ্যে এই সিমটমস গুলা একটু থাকে, এবং এইগুলার মধ্যে যদি প্রতি 2টা বছরে, টানা 2টা বছর তার যদি উইন্টার উইন্টার সিজনে এই সিমটমস গুলা ডেভেলপ করে, তাহলে আমি বলবো যে এটা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার অথবা মুড ডিসঅর্ডার উইথ সিজনাল প্যাটার্ন। আর ট্রিটমেন্ট হচ্ছে, যেহেতু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আমি অ্যান্টি ডিপ্রেসেন্ট দিব, সাথে এই জিনিসটা ইম্পর্টেন্ট, লাইট থেরাপি দেওয়া লাগবে। আচ্ছা, ডিপ্রেশন উইথ অ্যাটিপিক্যাল ফিচার, সেটা যে আমি বললাম যে হাইপারসomnia, হাইপারফেজিয়া, তারপর হচ্ছে লেডেন প্যারালাইসিস, যে অনেক সময় তার আর্ম অথবা লেগ সে হেভি ফিল করবে, এবং লং স্ট্যান্ডিং ইন্টারপার্সোনাল রিজেকশন অথবা সেন্সিটিভিটি ডেভেলপ করে, সেটাকে বলা হচ্ছে অ্যাটিপিক্যাল ফিচার। তো যদি তার ডিপ্রেসিভ সিমটমস গুলো থাকে, যেমন মুড তার ডিপ্রেসড এবং হচ্ছে লেভেল থাকলো, এবং এর সাথে এই সিমটমস গুলো থাকলো প্যারালিসিস, এটা কিন্তু সাধারণত ওই যে সিমটমস গুলো পড়লাম ওখানে ছিল না। তো এইগুলোর মধ্যে যদি কোনোটা থাকে, তাহলে হচ্ছে আমি ধরে নিব যে ডিপ্রেশন উইথ অ্যাটিপিক্যাল ফিচার, এবং এটা একটা সাব টাইপের মধ্যে পড়ে ডিপ্রেশনের, যেহেতু এটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার না, এবং এটা হচ্ছে ডিপ্রেশনের একটা সাবটাইপ। সো এটার ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট মেজর ডিপ্রেসিভের মতো না, তবে আমি এখানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিব, এবং ডিপ্রেশনের জন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট দিব। এবং এই ক্ষেত্রে হচ্ছে মাও ইনহিবিটরটা হচ্ছে ভালো কাজ করে, তবে মাও ইনহিবিটরটা ফার্স্ট লাইন হিসেবে আমি দিব না, কারণ মাও ইনহিবিটর অনেকগুলো সাইড ইফেক্ট আছে। সো এত সাইড ইফেক্ট সহ ড্রাগ না দেওয়াটাই বেটার। আমি যদি এসএসআরআই দিয়ে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার অবশ্যই ফার্স্টে চুজ করতে হবে এসএসআরআই, তার আগে আমার চুজ করতে হবে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে অস্ট্রেলিয়াতে সবসময় ডিপ্রেশনের ফার্স্ট লাইন ড্রাগ এসএসআরআই, 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 এর আগে অন্য কোনো ড্রাগ চুজ করতে যাবেন না। আর এখন হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অথবা ডিপ্রেশনের যে সিমটমস, সরি ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা আমরা জানি যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে তার সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এবং হচ্ছে যদি সেটাতে কাজ না করে, তখন সাইকোথেরাপির সাথে আমি হচ্ছে ফার্মাকোথেরাপি অ্যাড করব। এখন সাইকোথেরাপি কি, এটা আমরা জানি যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা ছাড়া এর মধ্যে আরো অনেকগুলা সাইকোথেরাপির ক্যাটাগরি আছে, ওগুলো আমরা বিভিন্ন ডিসঅর্ডারে বা বিভিন্ন সাইকোটিক ডিসঅর্ডারে এক এক সময় ইউজ করা হয়। সেটা আমরা যখন আদার ডিজিজ গুলা পড়বো, তখন আমরা ওগুলো সম্পর্কে জানতে পারবো। এখন এই ক্ষেত্রে, ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, হুইচ ইজ এ পার্ট অফ সাইকোথেরাপি। এবং ফার্মাকোথেরাপির মধ্যে আমার অলওয়েজ ফার্স্ট লাইন বললাম যে এসএসআরআই, অবশ্যই এসএসআরআই, কারণ এটার সাইড ইফেক্ট ওভারঅল কম, এবং এটা হচ্ছে 4 সপ্তাহ বা তার বেশি সময় লাগে এটার কাজ করতে। এই কারণে এরকম কোশ্চেন পাবেন যে পেশেন্ট আসছে, আপনি ডায়াগনোসিস করছেন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং স্টার্ট করছেন এসএসআরআই এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। পেশেন্ট আপনার কাছে 3 সপ্তাহ পরে আসছে, পেশেন্টের সিমটমস একটু ইমপ্রুভ করে নেই, আগের মতোই আছে। আপনার নেক্সট বেস্ট স্টেপ কি? অপশন অনেকগুলা থাকবে, যে সেম ড্রাগে থাকবেন, তারপরে বলবে যে কিছু করা লাগবে না, তাকে হচ্ছে রিঅ্যাসিওর করবেন, তারপরে বলবে যে আপনি হচ্ছে ইয়ে করবেন, ঠিক কি বলে, ড্রাগ চেঞ্জ করে দিবেন, হায়ার হায়ার ডোজে যাবেন কিনা, এরকম অনেকগুলো অপশন থাকবে। এই ক্ষেত্রে আপনার আনসার হবে যে পেশেন্টকে এনশিওর করা, বোঝানো যে এই কাজটা, মানে এই ড্রাগ কাজ করতে অ্যাটলিস্ট 4 সপ্তাহ সময় লাগে, আপনি আরো 1 সপ্তাহ, 1 থেকে 1.5 সপ্তাহ ওয়েট করে তারপর আপনার কাছে আসবে। তবে এর মধ্যে আপনার কাছে যে পেশেন্ট আসলো, পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন আপনি করে নেবেন, অ্যাসেস করবেন যে পেশেন্টের মধ্যে কোনো সুইসাইডাল থট ডেভেলপ করছে কিনা বা এখনো আছে কিনা। যদি থাকে তখন সেটা কিন্তু ক্রুশিয়াল, তখন আমি তাকে বাড়িতে পাঠাতে পারবো না।
যদি সুইসাইডাল থট না থাকে, পেশেন্ট নর্মাল বাট মেজর ডিপ্রেসিভ সিমটমস গুলো আছে, তখন তার ক্ষেত্রে আমি ওয়েট করতে বলবো, 1 থেকে 1.5 সপ্তাহ পরে তাকে আসতে বলবো, এবং এর মধ্যেই সে ইমপ্রুভ করে যায়। এরপরে সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে এসএনআরআই অথবা অ্যাটিপিক্যাল এজেন্ট বা সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, সেটা হচ্ছে বুপ্রোপিয়ন বা মিট্রাজেপাইন। এটা হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। ফার্স্ট লাইন ড্রাগ, এটা এটা হচ্ছে নিউরোপ্যাথির জন্য ফার্স্ট লাইন ড্রাগ, কিন্তু ডিপ্রেশনের জন্য সেকেন্ড লাইন ড্রাগ। আমার এসএসআরআই কাজ করছে না, অথবা এসএসআরআই কারো ক্ষেত্রে সাইড ইফেক্ট ডেভেলপ করছে অনেক বেশি, তখন আমি ড্রাগটা চেঞ্জ করে এসএনআরআই এ যেতে পারবো। তবে এসএনআর এর ক্ষেত্রে আমার একটা জিনিস দেখতে হবে, এটা যেহেতু ওয়েট গেইন করে, আমি হচ্ছে যাদের ওবেস তাদের ক্ষেত্রে আমি এসএনআর বুপ্রোপিয়নটা দিতে পারবো না। আর মাও ইনহিবিটর এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেগুলো, এগুলো হচ্ছে থার্ড লাইন। এগুলা যখন অ্যাটিপিক্যাল, একটু আগে যেটা বললাম যে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার অথবা ডিপ্রেশন উইথ অ্যাটিপিক্যাল ফিচার, অ্যাটিপিক্যালের ক্ষেত্রে এগুলো ইফেক্ট যদিও ইফেক্টিভ, তবে এগুলা কখনোই ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে ইউজ করা যাবে না, কারণ এগুলার সাইড এফেক্ট অনেক বেশি। এবং আমার লাস্ট থেরাপি হচ্ছে ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি। আমি যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিলাম এবং এসএসআরআই অথবা এসএনআরআই দিলাম, কোনোটাতে কাজ করলো না, এবং পেশেন্টের সাইকোটিক ফিচার ডেভেলপ করলো বা পেশেন্টের রিফ্র্যাক্টরি কেসেস ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে পেশেন্টকে ইলেকট্রোকনভালসিভ থেরাপি দিব। এবং এটার মোস্ট কমন সাইড ইফেক্ট কি? অ্যামনেসিয়া। এটা অলসো ইম্পর্টেন্ট, এটাও আসে। একটু আগে আমরা পড়ছি যে ডিপ্রেশন উইথ চিলড্রেন এন্ড অ্যাডোলেসেন্ট, এটার ক্যারেক্টারিস্টিক অ্যাডাল্টের মতোই, ফিলিং অফ হেল্পলেসনেস, ওয়ার্থলেসনেস এন্ড ডিসপেয়ার। তবে এই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে ওরা প্রমিনেন্ট সিমটমস থাকে সাধারণত ইরিটেবল মুড। এটা হচ্ছে প্রমিনেন্ট সিমটম, ইরিটেবিলিটি মে বি দ্য মোর প্রমিনেন্ট, এবং এটা পারসিস্ট করবে মোর দেন 2 উইকস অথবা তার বেশি। এবং আদার যে সিমটমস গুলা, যে ডিফিকাল্টি গেটিং স্লিপ, নট এনজয়িং মিল অথবা পুয়ার কনসেন্ট্রেশন, লো সেলফ স্টিম, এগুলা সবার ক্ষেত্রে সেম থাকে। তবে বাচ্চাদের ক্ষেত্রে ডিপ্রেসিভ মুডের বদলে সাধারণত ইরিটেবল মুড থাকে, তখন একটু কনফিউজ হয়ে যায় যে পেশেন্টের কি এটা কি ডিপ্রেসিভ বলা যাবে নাকি এলিভেটেড মুড বা ম্যানিয়া বলবো। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি ডিপ্রেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় ওদের ক্ষেত্রে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার ডেভেলপ করতে পারে এবং সেপারেশন অ্যাংজাইটি থাকতে পারে, যেটা হচ্ছে স্কুল রিফিউজালের মধ্যে প্রকাশ পায়। এবং সুইসাইডাল থট ওদের ক্ষেত্রে কমন, কিন্তু ওরা সুইসাইড করে না সাধারণত। অ্যাডোলেসেন্সের আগে সুইসাইডাল থট আসতে পারে, বাট সুইসাইডাল অ্যাটেম্প্ট ওরা নেয় না। আচ্ছা, এই হচ্ছে আমার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডায়াগনোসিস আমরা বললাম যে DSM-5 ক্রাইটেরিয়া, তারপর আমরা ক্লাসিফিকেশন পড়লাম, কিছু ক্লাসিফিকেশন কোনটা কি, এবং হচ্ছে ট্রিটমেন্ট পড়লাম। এখন ট্রিটমেন্টে আমরা যে এসএসআরআই দিচ্ছি, এসএসআরআই যখন লং টার্ম ইউজ করব, অথবা যেসব ড্রাগ হচ্ছে সেরোটোনার্জিক মেডিকেশন বা সেরোটোনিন বাড়ায় বা রিআপটেক কমায়, সেসব ড্রাগ গুলা হচ্ছে সেরোটোনিন সিনড্রোম, সাইড ইফেক্ট হিসেবে সেরোটোনিন সিনড্রোম ডেভেলপ করে। সেরোটোনিন সিনড্রোমটা যদিও একটা রেয়ার কন্ডিশন, তারপরে অনেকের ক্ষেত্রে এটা ডেভেলপ করতে পারে। এটা কখন ডেভেলপ করে? ইন্ট্রোডাকশনের পরপরই, অথবা হচ্ছে ডোজ যখন আমরা ইনক্রিজ করবো সেরোটোনার্জিক এজেন্ট, অথবা এটার সাথে অন্য কোনো ড্রাগ আমরা যখন অ্যাড করি যেগুলো হচ্ছে সেরোটোনিন বাড়ায়, সেই ক্ষেত্রে এটা এই ডিজিজটা, সরি, এই সিনড্রোমটা অথবা হচ্ছে এই সাইড ইফেক্টটা ডেভেলপ করতে পারে। যেমন হচ্ছে কি কি ড্রাগ করতে পারে, অপিওইডস আছে এর মধ্যে, মেইনলি ট্রামাডল, কিছু স্টিমুল্যান্ট ড্রাগ, ইলিসিট ড্রাগ অথবা অ্যান্টিএমেটিকের মধ্যে হচ্ছে অনডানসেন্ট্রন আর লিথিয়াম এবং সেলিজিনিন, এগুলা হচ্ছে ড্রাগ যেগুলো হচ্ছে সেরোটোনিন বাড়ায় দেয়। আর আদার কিছু কজ যেমন হচ্ছে ইনফেকশন, সাবস্টেন্স অ্যাবিউজ অথবা সাবস্টেন্স উইথড্রল, এগুলো আমার হচ্ছে এক্সক্লুড করতে হবে। সিমটমস এর মধ্যে কি কি নিয়ে আসবে পেশেন্ট? মেন্টাল স্ট্যাটাসের মধ্যে যে বিহেভিয়ারাল চেঞ্জ অথবা অল্টার মেন্টাল স্ট্যাটাস নিয়ে আসবে, এর মধ্যে এজিটেশন, কনফিউশন অথবা হাইপোমেনিয়া থাকবে, এবং কারো কারো ক্ষেত্রে সিজারও ডেভেলপ করতে পারে। এবং মাসেল টোন, সেটা হচ্ছে অল্টার্ড হয়, মাসেল টোনের মধ্যে ট্রিমার, ক্লোনাস, শিভারিং, এগুলো ডেভেলপ করবে। এবং অটোনমিক ইনস্টেবিলিটি, এটা ইম্পর্টেন্ট, অটোনমিক ইনস্টেবিলিটির মধ্যে পেশেন্ট নিয়ে আসবে হাইপারটেনশন অথবা হাইপোটেনশন। আর সাথে ফিভার, ডায়রিয়া, টেকিকার্ড, এগুলো তো আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেমের যে কাজগুলা, এগুলা ডেভেলপ করবে, কারণ এগুলো হচ্ছে এক্সেসিভ হয়ে যায়। সেই ক্ষেত্রে এই ফিচার গুলো পেশেন্ট পাবে, তাহলে তার মেন্টাল স্ট্যাটাস নিয়ে একটা ফিচার থাকবে, তার মাসেল টোন নিয়ে একটা ফিচার থাকবে, আর একটা হচ্ছে অটোনমিক ইনস্টেবিলিটির জন্য একটা ফিচার থাকবে।
এই ক্ষেত্রে আমার কাজ কি, যে অফেন্ডিং এজেন্টটা মানে হচ্ছে যে ড্রাগটা দেওয়ার জন্য হলো, সেই ড্রাগটা আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল অফ করে দিতে হবে, এবং তার সাপোর্টিভ থেরাপি দিতে হবে। আর এটা যেহেতু ইমার্জেন্সি কন্ডিশন, আমার হচ্ছে অনেক সময় আইসিইউ ট্রিটমেন্টও লাগতে পারে। এখানে হচ্ছে আমি ওই সার্টেন সিনড্রোমটাই কজ আর হচ্ছে সাইন সিমটমস গুলা দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে ইজিলি মনে রাখতে পারবেন। যে কজের মধ্যে অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশনের মধ্যে এসএসআরআই, এসএনআরআই, টিসিএ অথবা মাও ইনহিবিটর। অপিওইডস এর মধ্যে আমরা একটু আগে বললাম যে ট্রামাডোল। আদার ড্রাগের মধ্যে অন্ডানসেট্রন, সিপ্রোফ্লক্সাসিন অথবা সোমাট্রিপটান। আর ইলিসিট কিছু ড্রাগের জন্য হতে পারে, যেটা এই কারণে আমরা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ আছে কিনা বা সাবস্টেন্স অ্যাবিউজ আছে কিনা সেটা আমরা এক্সক্লুড করতে হবে। সাইন সিমটমস এর মধ্যে 3A দিয়ে মনে রাখবো। একটা হচ্ছে অল্টার মেন্টাল স্ট্যাটাস, যেটা আমরা জানি যে এজিটেশন, রেস্টলেসনেস অথবা সিজার থাকবে। এবং নিউরোমাসকুলার অ্যাবনর্মালিটির মধ্যে মাসেল মায়োক্লোনাস, তারপরে হচ্ছে হাইপার রিফ্লেক্সিয়া আর ট্রেমর, রিজিডিটি ডেভেলপ করবে। আর অটোনমিক ইনস্টেবিলিটির মধ্যে আমরা জানি ট্যাকিকার্ডিয়া, হাইপার ওর হাইপোটেনশন, ডায়াফোরেসিস। তারপরে হচ্ছে ফ্লাশিং অফ স্কিন, এরিথমিয়া, এগুলো ডেভেলপ করবে। ডায়াগনোসিস ইউজুয়ালি ক্লিনিক্যাল, এবং হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছাড়াও আর কিছু দেখবো যে পেশেন্ট অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ নিচ্ছে কিনা অথবা সেরোটোনার্জিক কোনো মেডিকেশন কনকমিটেন্টলি নিচ্ছে কিনা, সেটা আমি দেখলে আমার বা পেলে বুঝতে পারবো যে এটা কজ হচ্ছে এই ড্রাগটাই হচ্ছে মেইন কজ। ট্রিটমেন্ট তো বললাম, যেটা হচ্ছে সাপোর্টিভ কেয়ার, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এবং কখনো কখনো যদি খুব বেশি সিভিয়ার হয় তখন আমার আইসিইউ সাপোর্ট লাগতে পারে। এবং এটা যদি সিভিয়ার হয় তখন তার রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, র্যাবডোমায়ালাইসিসও হতে পারে। এখানে একটা জিনিস আছে যে নিউরোলেপটিক ম্যালিগন্যান্স সিনড্রোম, যে এখানে বললো যে আগে আমার নিউরোলেপটিক ম্যালিগন্যান্স সিনড্রোমটা রুল আউট করে নিতে হবে, কারণ দুইটা ট্রিটমেন্ট ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার দুইটার মধ্যে আমি ডিফারেন্সিয়েট করব কিভাবে। সেরোটোনিন সিনড্রোমটা সাধারণত অ্যাব্রাপ্ট অনসেট হয়, যে আমরা একটু আগে বললাম যে ড্রাগ শুরু করার অথবা ড্রাগের ডোজ বাড়ানোর অথবা অন্য কোনো সেরোটোনার্জিক ড্রাগ অ্যাড করার পরে সাথে সাথে পেশেন্টের সিমটমসটা ডেভেলপ করে। আর নিউরোলেপটিক ম্যালিগন্যান্স সিনড্রোম এটা সাধারণত হয় অ্যান্টিসাইকোটিক মেডিকেশনের জন্য। সেটা একটা গ্র্যাজুয়ালি হতে থাকবে, একটা লং টাইম ধরে হয়, এটা খুব সাথে সাথেই হবে না। এবং হচ্ছে নিউরোমাসকুলার যে ফাইন্ডিং, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আমরা মায়োক্লোনাস এবং ট্রেমর পাবো। আর নিউরোলেপটিক ম্যালিগন্যান্স সিনড্রোমে আমরা পাবো ডিফিউজ রিজিডিটি। সেরোটোনিন সিনড্রোমেও রিজিডিটি ডেভেলপ করবে, তবে এখানে মায়োক্লোনাসটা হচ্ছে মেইন ফিচার, প্রিডমিনেন্ট ফিচার। আর নিউরোলেপটিক ম্যালিগন্যান্স সিনড্রোমে প্রিডমিনেন্ট ফিচার হচ্ছে ডিফিউজ রিজিডিটি থাকবে। এবং রিফ্লেক্সের মধ্যে সেরোটোনিন সিনড্রোমের রিফ্লেক্সটা হচ্ছে রেজ থাকবে, এবং এইখানে নিউরোলেপটিকের রিফ্লেক্স গুলা ডিক্রিজ থাকবে। পিউপিল দিয়ে আমরা আলাদা করতে পারি, মাইড্রিয়াসিস থাকবে, ওখানে পিউপিল নর্মাল থাকবে। আর কি সিমটমস গুলো কিন্তু দুইটারই সেম, যেমন হাইপারথার্মিয়া হোক, তারপর অটোনমিক যে ফিচার গুলো দুইটার ক্ষেত্রে কিন্তু সেম। তাহলে আমার মনে রাখার মানে ডিফারেন্সিয়েট করার তিনটা জিনিস হচ্ছে, কি ফিচার হচ্ছে এই তিনটা: পিউপিল, রিফ্লেক্স, আর হচ্ছে নিউরোমাসকুলার যে ফাইন্ডিং, এই তিনটা দিয়ে আমি আলাদা করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে তখন আমরা যা বললাম এটার সামারি, এটা আপনারা একটু পড়ে নিবেন, পড়লেই বুঝতে পারবেন ঠিক। আচ্ছা, এখন হচ্ছে ট্রিটমেন্ট কন্টিনিউশন। যে আমি অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়ার পরে, অ্যান্টিডিপ্রেসেন্ট শুরু করার পরে পেশেন্ট স্টেবল হলো, এখন হচ্ছে আমি ট্রিটমেন্টটা কতদিন কন্টিনিউ করব। অ্যান্টিডিপ্রেসেন্ট যদি আমি শুরু করি এবং এটা মানে আমি রেমিশন হয়ে গেল, পেশেন্ট ভালো ফিল করতেছে, সেই ক্ষেত্রে আমি কন্টিনিউ করবো অ্যাটলিস্ট মিনিমাম 12 মাসের জন্য আমি কন্টিনিউ করব। এবং হচ্ছে কারো কারো ক্ষেত্রে 2 থেকে 3 বছরের জন্য আমি কন্টিনিউ করতে পারি, যারা হচ্ছে রিলাপসের হাই রিস্কের মধ্যে থাকে তাদের জন্য। এখন কারা কারা এই রিস্ক ফ্যাক্টর, মানে কারা কারা রিলাপসের হাই রিস্কের মধ্যে আছে, এইগুলা হচ্ছে সেই ক্রাইটেরিয়া গুলা। যদি তার রেসিডুয়াল কোনো ডিপ্রেসিভ সিমটমস থেকে যায়, যেমন তাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট শুরু করার পরে পেশেন্ট কিছুটা ভালো ফিল করতেছে কিন্তু তার রেসিডুয়াল ডিপ্রেসিভ সিমটমস এখনো আছে, তাহলে আমি ড্রাগ অফ করতে পারবো না 12 মাস পরে, তখন আমার হচ্ছে 2-3 বছর পর্যন্ত ওয়েট কন্টিনিউ করতে হবে। তারপরে হচ্ছে 2 or more prior episodes in the past 5 years, 3 or more prior episodes, এখানে কোনো কত ইয়ার সেটা মেনশন করা নাই, তিনটা বা তার বেশি এপিসোড থাকলে আমি এটা কন্টিনিউ করবো 2 থেকে 3 বছর। এবং হিস্ট্রি অফ সিভিয়ার অর প্রলং ডিপ্রেশন যদি থাকে, স্পেশালি উইথ সাইকোসিস অর অ্যাটেম্পটেড সুইসাইডাল থাকে, এবং কোমরবিড মেডিকেল কন্ডিশন থাকে, এবং লাইফ স্ট্রেসর যদি থাকে, এই ক্রাইটেরিয়া যদি কোনোটা মিট করে, তখন পেশেন্টের ক্ষেত্রে সে রিমিশন ফেজে থাকলেও আমি 12 মাসের বেশি, অর্থাৎ 2 থেকে 3 বছর আমি
অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ কন্টিনিউ করব। এই হচ্ছে আমার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার সম্পর্কে আমরা আহ, যা যা পড়লাম আশা করি বুঝতে পারছেন। এর বেশি খুব বেশি লাগবে না, তবে ড্রাগ রিলেটেড কিছু জিনিস আছে যেটা হচ্ছে সাইড ইফেক্ট এবং ড্রাগ ইন্টারাকশন এবং কোন পেশেন্টদের ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াতে আমি কোন ড্রাগ দিব সেটাও পড়তে হবে। তবে সেটা আমরা এখন আলোচনা করবো না, এটা আমাদের লাস্ট ক্লাসে আমরা আলোচনা করবো। আমাদের সাইকোফার্মাকোথেরাপি একটা ক্লাস আছে, ওখানে আমরা আলোচনা করবো। এই কারণে আমি যদি এখন ডিপ্রেশনের সাথে এত কিছু পড়াতে যাই তো দেখা যাবে একটু ক্লামসি হয়ে যাবে, বোঝাটা টাফ। কারণ এখানে সাইকিয়াট্রিক ডায়াগনোসিসটাই অনেক টাফ। এখন আমি ফার্স্ট ক্লাসেই যদি ডায়াগনোসিস সাথে ড্রাগের যে ফার্মাকোথেরাপিটা আমি নিয়ে আসি, তাহলে দেখা যাবে আপনারা কিছু বুঝতে পারবে না। তো আমি যতটুকু ডিপ্রেশনের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার মধ্যে ডায়াগনোসিসের সাথে যতটুকু পড়া দরকার, আমি শুধু ততটুকু ড্রাগ রিলেটেড কথাবার্তা বললাম, যেমন সেরোটোনিন সিনড্রোম। এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে মাস্ট। এই কারণে আমি হচ্ছে এই টপিকটা এখানে ইনক্লুড করলাম আর কি। So, এই হচ্ছে আমার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ এপিসোড গুলা। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। আচ্ছা, পার্সোনালিটি ডিসঅর্ডারটা আমরা ক্যাপলান থেকে পড়বো। একটা জিনিস একটু বলে রাখি যে সাইকিয়াট্রি আমরা নর্মালি, শুধু সাইকিয়াট্রি না, আমরা সব ধরনের যে টপিক গুলা, যে থিওরি, আমরা তো মেনলি জন্মত্যাগ সম্পর্কে জানি যে আমরা জন্মত্যাগ থেকেই পড়বো। তবে যেমন সাইকিয়াট্রি বলেন, এথিক্স বলেন, সার্জারি বলেন, এবং আরো কিছু সিস্টেম আছে যেগুলা আমাদের ক্যাপলান স্টেপ টু সি কে থেকে পড়তে হয়। কারণ জন্মত্যাগে এগুলা খুব বেশি গুছানো নাই এবং খুব বেশি ইলাবোরেটলি নাই, যেটার জন্য যেটা পড়ে আপনি হচ্ছে পরীক্ষা আনসার করতে পারবেন। কারণ এমসি রিসেন্টলি পরীক্ষা যেহেতু একটু হার্ড করতেছে, ওদের কোয়েশ্চেন প্যাটার্নটাও একটু ডিফারেন্ট হচ্ছে, আগের মতো অত ইজি নাই। তো এই কারণে হচ্ছে আমাদের এই জিনিসগুলা যদি সাইকিয়াট্রি আপনি কনসেপশন ক্লিয়ার করতে চান, ক্যাপলানটা পড়বেন অবশ্যই। কারণ ক্যাপলানের একটা ভালো দিক আছে যে যে টপিক গুলা ওরা আলোচনা করে ওই টপিকের শেষে অথবা প্রথমে একটা কোশ্চেন দিয়ে দেয়। তখন আপনি যখন টপিক পড়বেন, ওই কোশ্চেনটা যখন একবার পড়বেন, তাহলে আপনি কোশ্চেনের সাথে ওরিয়েন্টেড হতে পারবেন। এই ক্ষেত্রে হচ্ছে ক্যাপলানটা একটু মানে একদিক দিয়ে বলা যায় ভালো বই, এবং পড়াটাও ইজি, ওরা অনেক ইজি ওয়েতে বোঝায়। হুম। তাহলে হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা আজকে এখন পড়বো যে পার্সোনালিটি ডিসঅর্ডার জিনিসটা কি। পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে আমরা নর্মাল যে পার্সন বা আমরা মানুষরা যেরকম বিহেভিয়ার করি সবকিছুর সাথে, সেটা যদি নর্মাল না হয়, আশেপাশের এনভায়রনমেন্টের সাথে ম্যাচ না করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। তবে এটার ক্ষেত্রে ডিপ্রেশনের যেমন হচ্ছে কিছু ক্রাইটেরিয়া ছিল, এই ক্রাইটেরিয়া থাকলে আমি এটাকে মেজর ডিপ্রেসিভ বলবো। এর ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এটা হচ্ছে পারভেসিভ থাকবে, ইনফ্লেক্সিবল এবং হচ্ছে ম্যালঅ্যাডাপটিভ। এই তিনটা ক্রাইটেরিয়া সাধারণত থাকে। মানে হচ্ছে পারভেসিভ মানে হচ্ছে ওর যে বিহেভিয়ারাল চেঞ্জটা বা পার্সোনালিটি যে চেঞ্জটা, সেটা অনেকটা ব্যক্তির জুড়ে থাকবে। মানে এটা এতটাই ব্যাপক যে ওর প্রত্যেকটা বিহেভিয়ারে এইরকম পার্সোনালিটি প্রবলেমটা থাকবে। এবং ইনফ্লেক্সিবল হচ্ছে, যেমন ধরেন আমরা নর্মাল পার্সনের ক্ষেত্রে কি হয়, যদি ওর একটু পার্সোনালিটি প্রবলেম হয়, ও নিজে যদি বুঝতে পারে তাহলে সে নিজেকে চেঞ্জ করে। কিন্তু এই পেশেন্ট গুলা, ওদেরকে যদি ওরা নিজে তো বুঝবে নাই, এবং ওদেরকে যদি বলাও হয় যে তোমার এই জিনিসটাতে প্রবলেম, তুমি চেঞ্জ করো, কিন্তু সেটা চেঞ্জ করবে না। ও বলবে ওর আশেপাশের সিচুয়েশন যাই হোক না কেন ও একই রকম বিহেভিয়ার করবে। এবং হচ্ছে মেল অ্যাডাপটিভ। ওর মেল অ্যাডাপটিভ বলতে ওর যে আশেপাশের সিচুয়েশন সেটার সাথে ওর যে অ্যাডাপ্টনেস সেটা হচ্ছে ডিফারেন্ট থাকে, এবং ও এটা নেগেটিভ ওয়েতে রেসপন্স করে অথবা নর্মাল ওয়েতে রেসপন্স করে না। যেমন ধরেন কেউ যদি কোনো স্ট্রেসের মধ্যে পড়ে, আমরা কি করবো, ওই স্ট্রেস থেকে কিভাবে বের হব সেটা আমরা চিন্তা করি। আর যারা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়বে, ওরা ওই স্ট্রেসটাকে কিভাবে প্রশমিত করবে ওই চিন্তা করে। যেমন কেউ কেউ এটার মধ্যে পড়লে অনেক বেশি বিঞ্জ ইটিং করতে থাকে, অনেক বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করতে থাকে, বা ঘুমায় থাকে, অনেক বেশি হাইপারসোমনিয়া ডেভেলপ করে। তো এইগুলো তো নর্মাল বিহেভিয়ার মধ্যে পড়ে না। তো এটাকে আমরা বলবো হচ্ছে ম্যালাডাপটিভ। তাহলে পার্সোনালিটি ডিসঅর্ডারে তিনটা যে ক্রাইটেরিয়া, পারভেসিভ, ইনফ্লেক্সিবল এন্ড ম্যালাডাপটিভ ফিচার থাকবে, এবং তার পার্সোনালিটি যে চেঞ্জটা সেটা থাকলে আমরা হচ্ছে বলবো যে পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং পার্সোনালিটি ডিসঅর্ডারকে তিনটা ক্লাস্টারে ওরা ক্যাটাগরাইজ করছে, ক্লাস্টার এ, বি, সি। এটা সম্পর্কে আমরা একটু পরে পড়তেছি যে তিনটা জিনিস কি। এর আগে আমি হচ্ছে একটু রিস্ক ফ্যাক্টর এবং বাকি যে বেসিক গুলো একটু জেনে নিই।
রিস্ক ফ্যাক্টরের মধ্যে সাধারণত তার অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে তার ইনবোর্ন টেম্পারামেন্ট, মানে তার জন্মের পর যে বিহেভিয়ার বা জন্মের পরে যে তার অ্যাটিটিউড সেটা, এবং তার যে সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্টাল এনভায়রনমেন্ট, সেই যে এনভায়রনমেন্টে বড় হচ্ছে, এই দুইটার মধ্যে যদি একটা অ্যালাইনমেন্টে প্রবলেম হয়, মিস অ্যালাইনমেন্ট হয়, বা দুইটা ধরেন তার যে ডেভেলপমেন্টাল এনভায়রনমেন্ট সেটাতে কোনো প্রবলেম আছে, আশেপাশে মানসিক প্রবলেম আছে, যে বা সে কোনো স্ট্রেসে পড়তেছে, অথবা সে কোনো বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি দেখতেছে, অথবা সে কোনো বুলির শিকার হচ্ছে, সে এই জিনিসগুলো যদি থাকে, তখন তার যে নর্মাল বিহেভিয়ার সেটা চেঞ্জ হয়ে যায়। অথবা কারো কারো ক্ষেত্রে জন্ম থেকেই চেঞ্জ হয়ে আসে, ইনবর্ন যে নর্মাল বিহেভিয়ার সেটা না থেকে একটু ডিফারেন্ট হয়। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রবলেম হলে পার্সোনালিটি ডিসঅর্ডার গুলো ডেভেলপ করে। এবং রিস্ক ফ্যাক্টরের মধ্যে সাধারণত তার যে ফ্যামিলি এনভায়রনমেন্টাল যে ইভেন্ট গুলো, সেটা তো বললাম যে সে চাইল্ড হিসাবে যে নেগলেক্ট ওর অ্যাবিউজ হচ্ছে কিনা, বা তার প্যারেন্টস বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করছে আছে কিনা, সেটার ক্ষেত্রে হতে হতে পারে। আরেকটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে হতে পারে, যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার বললাম। আরেকটা হচ্ছে তার যদি ইনবর্ন যে অ্যাবনর্মালিটি, তার নর্মাল যে বিহেভিয়ার হওয়ার কথা সেটা যদি না হয়, তাহলে হতে পারে পার্সোনালিটি ডিসঅর্ডার। আর প্রিভালেন্ট এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে তার যে এই সিমটমস গুলা, সেটা অবশ্যই মোর দেন 1 ইয়ার হতে হবে। আচ্ছা, অনসেট ইউজুয়ালি আর্লি অ্যাডাল্টহুডে, অ্যাডোলেসেন্স অথবা আর্লি অ্যাডাল্টহুডে ডায়াগনোসিস হয়ে যায়। তবে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার ডিফারেন্ট, সেটা হচ্ছে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। সেটা ডায়াগনোসিস করতে হলে পেশেন্টের এজ 18 বা তার বেশি হতে হবে। আর যদি এর নিচে হয়, তখন এটা আরেকটা পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে থাকবে, তখন সেটা আরেকটা পার্সোনালিটি ডিসঅর্ডার হবে। তাহলে আমাদের যে পার্সোনালিটি ডিসঅর্ডারটা, এটা সাধারণত অ্যাডোলেসেন্টেই, চাইল্ড বা অ্যাডোলেসেন্টে আমার ডায়াগনোসিস হয়ে যায়। শুধুমাত্র ডিফারেন্ট অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে এটা ডিফারেন্ট। এটার কোর্সটা হচ্ছে ক্রনিক, ওভার দ্য ডিকেড থাকবে উইদাউট ট্রিটমেন্ট, এবং কারো কারো ক্ষেত্রে সিমটমস নিজে থেকেই মানে ভালো হয়ে যায়, রিমিশনে চলে যায়। কারো কারো ক্ষেত্রে সিমটমস খারাপের দিকে চলে যায়, বা ওয়ার্স হতে হতে মানে খুব বেশি খারাপ হয়ে যায়। আর এখানে হচ্ছে অ্যাসোসিয়েটেড ডায়াগনোসিস মুড ডিসঅর্ডার, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মুড ডিসঅর্ডার আমরা একটু আগে পড়লাম যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এই মুড ডিসঅর্ডার এবং হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার দুইটার সাথে সাবমার্জ হয়ে থাকে। তখন দেখা যায় ডায়াগনোসিস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে এটা কি পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে ফেলবো নাকি মুড ডিসঅর্ডারের মধ্যে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমার আগে দেখতে হবে যে তার মুড ডিসঅর্ডারের যে ক্রাইটেরিয়া গুলা, আহ আমরা আদার মুড ডিসঅর্ডার গুলো যখন পড়বো, তখন আমাদের আরো ক্লিয়ার হবে যে মুড ডিসঅর্ডারের কোন ক্রাইটেরিয়ার মধ্যে সে পড়তেছে। যদি কোনো ক্রাইটেরিয়া মিট করে যায়, যেমন ধরেন ডিপ্রেসিভ, মেজর ডিপ্রেসিভ যেটা পড়লাম, ওখানে যদি 9টার মধ্যে 5টা থাকে, তাহলে আমার বুঝতে হবে তার এর সাথে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে। তাহলে কিন্তু আমার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ট্রিটমেন্ট অবশ্যই দিতে হবে, শুধু আমি পার্সোনালিটি ডিসঅর্ডার ট্রিটমেন্ট দিলে হবে না। এই কারণে আমি যদি ডায়াগনোসিস করতে না পারি, বা মুড ডিসঅর্ডারটা এক্সক্লুড করতে না পারি, আমি দেখা যাবে শুধু পার্সোনালিটি ডিসঅর্ডারের ট্রিটমেন্ট করতেছি, কিন্তু তার ওখানে যে মেজর ডিপ্রেসিভটা ডেভেলপ করে আছে সেটা আমি ট্রিট করতেছি না। তখন দেখা যাবে তার মুড ডিসঅর্ডারটা এত বেশি প্রমিনেন্ট হয়ে যাবে, তখন পেশেন্ট দেখা যাবে সুইসাইডও করতে পারে। এই কারণে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর ট্রিটমেন্ট হচ্ছে সহজ কথায়, এটা এর সবকিছু ট্রিটমেন্ট হচ্ছে সাইকোথেরাপি। বাইপোলার না, পার্সোনালিটি ডিসঅর্ডারের মেইন ট্রিটমেন্টই হচ্ছে সাইকোথেরাপি। আচ্ছা, এখন হচ্ছে ক্লাস্টার এ বি সি। আমরা বেসিক গুলা পড়লাম, যে এটার ক্রাইটেরিয়ার মধ্যে কি পড়তেছে, তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর কি, এবং হচ্ছে অ্যাসোসিয়েটেড ডায়াগনোসিস কি, কোর্স কি, এবং এটার ট্রিটমেন্টটা কি। এবং এখন হচ্ছে আমি যে ক্লাসিফিকেশন বা সাব ক্লাসের মধ্যে চলে যাব, যে ক্লাস্টার এ বি সি তিনটা ক্যাটাগরির মধ্যে ফেলছে। ক্লাস্টার এটা হচ্ছে তার পিকুলিয়ার থট প্রসেস থাকবে এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট এফেক্ট। এই পেশেন্ট গুলাকে সহজ কথায় যদি মনে রাখতে চাই, এই পেশেন্ট গুলো একটু উইয়ার্ড বিহেভ করবে, এবং হচ্ছে উইয়ার্ড থিঙ্কিং থাকবে একটু। আমরা যেরকম নর্মাল থিঙ্কিং বা থট প্রসেসের মধ্যে আছি, ওদেরটা একটু ডিফারেন্ট। অনেক সময় দেখা যাবে খুব ম্যাজিক্যাল থিঙ্কিং করবে, অনেক সময় দেখা যাবে খুব অ্যাবনর্মাল থিঙ্কিং করবে, যেটা নর্মাল না, যেটা আমাদের কাছে নর্মাল মনে হবে না। আর ক্লাস্টার বি হচ্ছে মুড লেভেল। এদের মধ্যে কিছু ডিসোসিয়েটিভ সিমটমস থাকে। ডিসোসিয়েটিভ সিমটমস এর মধ্যে ওরা সাধারণত এরকম ফিল করে যে সেই যে এনভায়রনমেন্টে আছে এটার সাথে সে আসলে কানেক্টেড না, এবং অনেক সময় বলবে তার বডি থেকে তার সোল আলাদা, তার সোলটা যেটা তার এই বডির অংশ না। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে এরা প্রি অকুপেশন উইথ রিজেকশন, ওরা রিজেকশন নিতেই পারে না। আর ক্লাস্টার সি হচ্ছে
খুবই অ্যাংশাস থাকবে, সবকিছু নিয়ে অ্যাংশাস, খুবই টেন্সড এরকম ফিল করতে থাকবে, এবং ওরা হচ্ছে ক্রিটিসিজম নিতে পারে না। তাহলে একটা হচ্ছে রিজেকশন নিতে পারে না, আর ক্লাস্টার সি হচ্ছে ক্রিটিসিজম নিতে পারে না, আর ক্লাস্টার এ হচ্ছে সবকিছু থেকে ডিফারেন্ট, পিকুলিয়ার, খুবই অ্যাবনর্মাল, ম্যাজিক্যাল থিঙ্কিং, এই টাইপের বিহেভিয়ার থাকবে। এখন ক্লাস্টার এ বি সি এর মধ্যে আরো অনেক ধরনের ডিসঅর্ডার আছে, আমরা এখন ওগুলা করবো। এই যে আমি যেটা বললাম যে ক্যাপলানের ক্ষেত্রে, ক্যাপলানের সবকিছু, যে টপিকটা আপনি পড়বেন সেটার পরে অথবা আগে একটা এরকম কোয়েশ্চেন দেওয়া থাকে। আপনি ধরেন এই প্যারানয়েডটা পড়লেন, পড়ার পরে যখন এই কোয়েশ্চেনটা সলভ করবেন তখন আপনার মাথায় এটা ঢুকে যাবে যে এটা এইভাবে কোয়েশ্চেনটা কিভাবে ঘুরে আসতে পারে, বা কি প্যাটার্নে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এখানে ক্লাস্টার এ তে তিনটা ডিসঅর্ডার আছে, একটা হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, আর একটা হচ্ছে স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার। প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার মানে হচ্ছে সন্দেহবাতিকতা। ওরা হচ্ছে ডিস্ট্রাস্ট এন্ড সাসপিশিয়াসনেস, ওরা সবকিছুতে ওদের ট্রাস্ট ইস্যু থাকবে, সবকিছুতে ওরা সন্দেহ থাকবে, ওরা যেখানে যাক, সেটা অফিস হোক, তার পার্টনারের ক্ষেত্রে হোক, সবকিছুতেই ওর সন্দেহ থাকবে যে ওর সাথে কেউ চিট করতেছে অথবা ওর ক্ষতি করার চেষ্টা করতেছে। এই ক্ষেত্রে ওরা একটু আইসোলেটেড হয়ে যায়, ওরা সিক্রেট, মানে ওদের যে কাজকর্ম এগুলো ওরা সব সিক্রেট রাখে, ও কারোর কাছে বলতে চায় না। ওদের ধারণা যে ও যদি এটা শেয়ার করে কারোর সাথে, এটা ওরা মিস ইউজ করবে, ওর এগেনস্টে ওটা ইউজ করবে। তাহলে এখানে আমরা যদি পড়ি, এখানে কি বলছে যে ইন্ডিভিজুয়ালস আর মিসট্রাস্টফুল এন্ড সাসপিশিয়াস অফ দ্য মোটিভেশনস এন্ড অ্যাকশন অফ আদার্স এন্ড আর অফেন সিক্রেটিভ এন্ড আইসোলেটেড, দে আর ইমোশনালি কোল্ড এন্ড অড। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি যে সবকিছু নিয়ে সে সন্দেহ করবে। এই কোশ্চেনটা যদি পড়ি যে 57-year-old man living in a condominium complex constantly accuses his neighbors of plotting to avoid payment of their share of maintenance. He writes angry letter to other owners and has initiated several lawsuits. He lives alone and does not socialize. সে একা থাকতেছে, সোশ্যালাইজেশন করে না, কারণ হচ্ছে ওর ধারণা সবাই ওর এগেনস্টে, ওর মানে যাই করবে তার এগেনস্টে করবে, ওর জন্য কোনো ভালো কিছু সে করবে না, এই কারণে সে সবসময় আইসোলেটেড থাকে এবং সিক্রেটিভ থাকে। স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা হচ্ছে ডিটাচমেন্ট এন্ড রেস্ট্রিক্টেড ইমোশনালি, মানে হচ্ছে এটা মনে রাখার, এক কথায় মনে রাখার একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবেন, এটা হচ্ছে লোনার। ওরা লোনলি থাকতে পছন্দ করে, ওরা যে সেলফ কম্পেনিয়ন এটাই পছন্দ করে, ওদের আদার কোনো রিলেশনশিপের দরকার নাই, সেটা ফ্রেন্ডশিপ হোক পার্টনারশিপ হোক, কোনো কিছুই ওরা পছন্দ করে না, ওরা ইন্ডিভিজুয়ালি নিজের সাথেই থাকতে চায়। Individuals are emotionally distant. They are disinterested in others and indifferent to praise or criticism. Associated feature includes social drifting and dysphoria. তাহলে ওরা হচ্ছে একা থাকবে, নিজের সাথে থাকবে, এবং ওরা যেই কাজটা করে সেটাই ওরা পছন্দ করে। কেউ কেউ দেখা যায় কম্পিউটার গেমিং পছন্দ করে, ওটা নিয়ে পড়ে থাকে, অথবা কেউ কেউ দেখা যায় আম, অন্য আদার কোনো কাজ, যেমন কেউ কেউ অ্যাসাইনমেন্ট নিয়ে পড়ে থাকে, শুধু ক্লাস অথবা পড়াশোনা নিয়ে পড়ে থাকে। এরকম পার্সন আছে যে ওরা বাইরে সোশ্যালাইজেশন করতে পছন্দ করে না, বাইরে কেউ ওকে নিয়ে ক্রিটিসাইজ করলো না কেউ ওকে প্রেস করলো, এটা নিয়ে ও কিছু যায় আসে না, ও জাস্ট নিজের কোম্পানিটাই পছন্দ করে, এবং ওরা একা থাকতে পছন্দ করে, ওর রুমেই সাধারণত থাকতে পছন্দ করে। স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা মনে রাখবেন হচ্ছে ম্যাজিক্যাল থিঙ্কিং। ওর হচ্ছে আহ ওর চিন্তাধারা থাকবে, ওর কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে, ও কোনো কিছু ইজিলি সমাধান করে ফেলতে পারবে, সেটা হচ্ছে তার স্বপ্ন থেকে হোক, সে কোনো স্বপ্ন দেখে এইটা সমাধান করে ফেলবে, বা তার যেমন ট্যারোট কার্ড রিডাররা ওরা ভাবে যে কার্ড পরে পরে ও মানুষের ফিউচার বলে দিতে পারবে, বা কাউকে দেখে বলতে পারবে ফিউচার। এগুলো হচ্ছে স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে। ডিসকমফোর্ট উইথ সোশ্যাল রিলেশনশিপ, থট ডিস্টরশন এন্ড এক্সেন্ট্রিসিটি থাকবে। এরাও হচ্ছে আইসোলেটেড থাকবে এবং আনকমফোর্টেবল উইথ আদার্স। আনলাইক স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, দে হ্যাভ পিকুলিয়ার প্যাটার্ন অফ থিঙ্কিং। স্কিজয়েডে কিন্তু এরকম কোনো ম্যাজিক্যাল বা পিকুলিয়ার থিঙ্কিং থাকে না, এদের ক্ষেত্রে হচ্ছে পিকুলিয়ার থিঙ্কিং থাকবে, অড এবং অড স্পিচ এবং এফেক্টের চেঞ্জ থাকবে। এই কোশ্চেনটা যদি পড়ি যে 30-year-old man is completely preoccupied with study and the brewing of herbal teas. He associates many peculiar powers with such infusion and says that plants bring him extra luck. He spends all of his time alone, often taking solitary walks in the wilderness for days at a time, collecting plants for teas. He has no history of disorganized behavior. At times, he believes that
songs on the radio are about his life. ওর মধ্যে কিছু অ্যাবনর্মাল বা ডিসঅর্গানাইজড বিহেভিয়ার থাকে, তবে সেটা সাইকোটিক ফিচার না। হ্যাঁ, আর ওরা হচ্ছে এটার ফিচারটা দেখবেন অনেকটা যে স্কিজয়েডের মতোই, যে ওরা হচ্ছে লোনলি থাকে, ওরা যেই কাজটা পছন্দ করে সেটা নিয়েই থাকে, কিন্তু এখানে একটা এক্সট্রা বিলিফ থাকে, যেটা ও ভাবে যে এই যে প্ল্যান্স গুলা যে ও ব্রিউ করতেছে, এই প্ল্যান্স গুলো ওকে এক্সট্রা লাক ব্রিং করতেছে। অথবা কেউ কেউ বলবে যে আমি ফিউচার বলে দিতে পারি, আমি হচ্ছে ট্যারোট কার্ড রিড করতে পারি, আমি স্বপ্নে কোনো কিছু সলিউশন পাই, এরকম বলবে আর কি। এইটা দিয়ে আমি একটা একটা পয়েন্ট দিয়ে আমি হচ্ছে কোশ্চেন আনসার করতে পারবো। ওর এমসি এটাই করবে যে ধরেন দুইটার সিমটম যেহেতু সেম, একই রকম কোশ্চেন দিবে, তবে এই একটা পয়েন্ট ঢুকাই দিবে, আপনার ওইটাই দেখে বুঝতে হবে ওরা আসলে কি ডায়াগনোসিস করতে চাচ্ছে। তাহলে আমি যদি ক্লাসটা সামারাইজ করি, প্যারানয়েড পার্সোনালিটি, স্কিজয়েড আর স্কিজোটাইপাল। প্যারানয়েডটা হচ্ছে সবকিছু নিয়ে সে সন্দেহ করবে, সবাই তার এগেইনস্টে আছে, ক্ষতি করবে এটা। স্কিজয়েড পার্সোনালিটি হচ্ছে সবকিছু থেকে ডিটাচ থাকবে, সে শুধু নিজের কোম্পানি পছন্দ করবে। এবং স্কিজোটাইপালটা হচ্ছে সেও সবকিছু থেকে দূরে থাকে, কিন্তু তার ধারণা তার মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে, সে একটু আকাশ কুসুম চিন্তা করবে। এই হচ্ছে ক্লাস্টার এ। আর ক্লাস্টার বি এর মধ্যে আছে histrionic personality disorder, borderline personality disorder, antisocial personality disorder, and narcissistic personality disorder. হিস্ট্রনিকটা কি? আচ্ছা, ক্লাস্টার বি তে আমরা কি পড়ছিলাম যে ক্লাস্টার বি এজ এ হোল ক্রাইটেরিয়া হচ্ছে মুড লাইবিলিটি, ডিসোসিয়েটিভ সিমটমস, আর ওরা হচ্ছে রিজেকশন নিতে পারেন। ঠিক আছে, তাহলে এখন হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা দেখি যে এখানে এই পেশেন্ট গুলা হচ্ছে সাধারণত কালারফুল ড্রেস আপ করবে, এক্সাজারেটেড বিহেভিয়ার এবং এক্সাইটেড থাকবে সবকিছু নিয়ে, ইমোশনাল লেবালিটি থাকবে, এবং ওদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাই হচ্ছে মানুষের অ্যাটেনশন সিক করা, এবং ওরা যদি অ্যাটেনশন না পায় সেটা নিয়ে সে হচ্ছে একটু আপসেট হয়, আনকমফোর্টেবল ফিল করে। ঠিক আছে, তাহলে হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডার মনে রাখার দুইটা লাইন বলে দিব, যেটা দুইটা জিনিস দিয়ে আপনি মনে রাখবেন। এক হচ্ছে সে কালারফুল ড্রেস আপ করবে, এক্সাজারেটেড বিহেভিয়ার করবে, আর হচ্ছে মানুষের অ্যাটেনশন সিক করতে যাবে। অ্যাটেনশন না পেলে সে কোনো রকম নেগেটিভ ওয়েতে অথবা ভালগারলি কোনো রকম রেসপন্স করবে না বা রিয়েক্ট করবে না, কিন্তু সে একটু আপসেট হবে যদি সে অ্যাটেনশন না পায়। কোশ্চেনটা যেখানে a 30-year-old woman presents to the doctor's office dressed in a sexually seductive manner and insists that the doctor comment on her appearance. মানে ও ডাক্তার দেখাতে আসছে, এখানে তার অ্যাপিয়ারেন্স নিয়ে ডাক্তারকে কমেন্ট করার জন্য বলতেছে, ইনসিস্ট করতেছে, কিন্তু ডাক্তার যখন রিফিউজ করলো সে আপসেট হয়ে গেল, কিন্তু সে কিন্তু কোনো নেগেটিভ ওয়েতে বা হাইপার রিয়েক্ট করলো না। আচ্ছা, আর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এটা হচ্ছে এখানে এটা একটু ক্রিটিক্যাল, কারণ এটা আস্তে আস্তে খারাপের দিকে যায়। এটা হিস্টোনিকটাও হচ্ছে ফিমেল প্রিডমিনেন্ট, এবং বর্ডারলাইনটাও হচ্ছে ফিমেল প্রিডমিনেন্ট। এর ক্ষেত্রে হচ্ছে তার এফেক্টটা আনস্টেবল থাকবে, মুডটা আনস্টেবল থাকবে, এবং তার রিলেশনশিপ আনস্টেবল থাকবে। তিনটা জিনিস আনস্টেবল থাকে, তার মুড, তার এফেক্ট এবং তার রিলেশনশিপ। মুড তো আমরা জানি যে তার যে মেন্টাল স্টেটটা বা মনের যে স্বাভাবিক অবস্থা সেটা হচ্ছে মুড, এটার যদি আনস্টেবল থাকে। আর এফেক্ট হচ্ছে সে কিভাবে এক্সপ্রেস করতেছে, তার আশেপাশে এনভায়রনমেন্ট, আশেপাশে যা কিছু ঘটতেছে এটার সাথে তার এক্সপ্রেশনটা কিরকম, নর্মাল না অ্যাবনর্মাল। যদি অ্যাবনর্মাল হয় তখন এটা ডিসঅর্ডারের মধ্যে পড়তেছে, তাহলে তার এফেক্টটাও আনস্টেবল হচ্ছে। আর তার রিলেশনশিপ, এদের ক্ষেত্রে দেখবেন কোশ্চেনে থাকবে যে তার মাল্টিপল রিলেশনশিপ ব্রেকআপ হবে, সেটা তার পার্টনার হোক, তার ফ্যামিলি আদার মেম্বার হোক, সবার সাথে তার রিলেশনশিপটা সাধারণত খারাপ থাকে। এবং পেশেন্ট মার্কলি ইম্পালসিভ থাকবে এবং রিকারেন্ট সুইসাইডাল বিহেভিয়ার থাকবে, তবে তার এই সুইসাইডাল যে অ্যাটেম্প গুলা সেগুলো খুবই সুপারফিশিয়াল, এগুলো কোনো ডিপ থাকে না, বা সুইসাইডাল অ্যাটেম্প এত বেশি ডিপে হয় না। অনেক সময় পেশেন্ট আসলে তার সুপারফিশিয়াল কাট ইনজুরি থাকবে অনেকগুলা, এটা দিয়ে, এবং তার এই তিনটা আনস্টেবল ফিচার যদি থাকে, তাহলে আমার বুঝতে হবে এটা হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং এই পেশেন্ট গুলা সবসময় বলবে তার ক্রনিক্যালি একটা ফিল থাকবে, এমটি ফিলিং, নাম ফিলিং। সে বলবে আমার মধ্যে সে খালি খালি ফিল করতে ফিল করতে থাকে, সবসময় সে বোর ফিল করে, এবং তার রিলেশনশিপ নিয়ে সে সবসময় খুব বেশি টেন্স থাকে, এবং রিলেশনশিপ যেহেতু ওর এগুলা রিলেশনশিপ গুলো লং লাস্টিং করে না, এটা নিয়ে সে সবসময় খুব টেন্স থাকে।
কোয়েশ্চেনটা হচ্ছে, a 20-year-old nurse was recently admitted after reporting auditory hallucination, um, which have occurred during the last few days. She reports marriage difficulties and believes her husband is to blame for the problem. She has several scars on her wrist and has a history of substance abuse. তাহলে তার রিলেশনশিপে প্রবলেম আছে এবং তার এই যে সুইসাইডাল অ্যাটেম্পটের হিস্ট্রি আছে, তবে স্কার গুলো হচ্ছে খুবই সুপারফিশিয়াল এবং সাবস্টেন্স অ্যাবিউসের হিস্ট্রি আছে। এখানে একটা জিনিস একটু কনফিউজ করতে পারে যে পেশেন্টের তো অডিটরি হ্যালুসিনেশন আছে, এটা তো স্কিজোফ্রেনিয়ার মধ্যে পড়তেছে না কেন, বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচারের মধ্যে পড়তেছে না কেন? এখানে পেশেন্টের যে হ্যালুসিনেশনটা, এটা কিন্তু লাস্ট ফিউ ডেজ, আমার এখানে তখন ডিউরেশনটা দেখতে হবে। আমি যদি ডায়াগনোসিস করতে না পারি তখন আমার ডিউরেশনটা দেখতে হবে। স্কিজোফ্রেনিয়া হলে তার হ্যালুসিনেশনটা হতে হবে মোর দেন 6 মান্থস, এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হলে তার হ্যালুসিনেশনটা হতে হবে মোর দেন 2 উইকস। এখানে যেহেতু লাস্ট ফিউ ডেজ এবং তার আদার যে ফিচার গুলো আমি বললাম, যে মুড সুইং, আনস্টেবল এফেক্ট এবং তার রিলেশনশিপ প্রবলেম এবং সুইসাইডাল বিহেভিয়ার, এগুলো সবকিছু আছে। এই কারণে হচ্ছে এটা আমার ডায়াগনোসিস বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। Antisocial personality disorder usually characterized by continuous antisocial criminal act, inability to conform to social rules, impulsivity, and disregard for the rights of others, aggressiveness। মানে অ্যান্টিসোশাল মানে হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট গুলা পেশেন্ট করতে থাকবে। সেটা হতে পারে কারো বাগানে বা কারো গাছে আগুন লাগিয়ে দেওয়া, তারপর হচ্ছে কারো ক্ষতি করা, কারো বাড়ি কাচে গ্লাস ভেঙে ফেলা, জানালায় ঢিল ছোড়া, এইসব কাজগুলা হচ্ছে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে। এবং এটা, এই পেশেন্ট গুলা যে কারো ক্ষতি করতেছে এটা নিয়ে সে কখনোই গিল্ট ফিল করবে না, এবং এটা সে কখনোই বুঝতে পারে না যে এটা তার ঠিক হচ্ছে না। এবং এটাকেই হচ্ছে আমরা বলি যে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এখানে আমি একটা এইজের কথা বলছিলাম যে 18 বছর এবং 18 বছরের নিচে। অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার আমি তখন বলবো যদি পেশেন্টের এই বিহেভিয়ার গুলা থাকে এবং পেশেন্টের এজ লিস্ট 18 or more than 18 ইয়ার্স থাকে, তাহলে এটা হচ্ছে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার। কিন্তু এই সিমটমস গুলাই যদি কোনো পেশেন্টের থাকে এবং তার এজ লেস দেন 18 হয়, তাহলে সেটা ডায়াগনোসিস হবে কন্ডাক্ট ডিসঅর্ডার। তাহলে কোনো পেশেন্টের যদি কন্ডাক্ট ডিসঅর্ডার ডেভেলপ করে 15 বছর বয়সে বা 18 বছরের নিচে, তাহলে এই পেশেন্টের অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার হওয়ার চান্স খুব বেশি। তারপর হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এটা আমরা অলমোস্ট সবাই জানি। ওরা হচ্ছে সেলফ ইম্পর্টেন্স দিবে, গ্র্যান্ডিওস এবং অহংকারী থাকবে, এবং ওরা যে তাদের যে সাকসেস এটা নিয়ে সবসময় খুব ফ্যান্টাসি তে থাকবে, এবং ওরা চায় এটা নিয়ে সবাই হচ্ছে ওকে খুব অ্যাডমায়ার করুক অথবা ওকে সেন্টার অফ অ্যাটেনশন বানায় রাখুক, এবং ও যদি অ্যাটেনশন না পায় এটা নিয়ে ও খুব নেগেটিভ রিয়েক্ট করবে, খুব খারাপ ভাবে রিয়েক্ট করে। এই পেশেন্ট গুলো সাধারণত কোনো ফেমাস অ্যাক্টর, লয়ার অথবা ফেমাস ডাক্তার, এদের মধ্যে এই সিমটমস গুলো সাধারণত ডেভেলপ করে। তাহলে আমি ক্লাস্টার বিটা একটু সামারাইজ করে দিই। এখানে আছে কি কি। ক্লাস্টার বিটা আমরা জানলাম যে রিজেকশন নিতে পারে না, এবং হচ্ছে ওরা, ওদের মধ্যে যেই ইয়েগুলো আছে, যে সাবটাইপ গুলো আছে, একটা হিস্ট্রেনিক পার্সোনালিটি, এটা হচ্ছে অ্যাটেনশন সিকার, বাট এটা নিয়ে কোনো নেগেটিভ রিয়েক্ট করবে না। কিন্তু এটার অল্টারনেট আছে যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, ওরাও অ্যাটেনশন চায় এবং ওরা ওরা যে সাকসেসফুল থাকে এটা নিয়ে ওরা চায় সেন্টার অফ অ্যাটেনশনে থাকতে। যদি না পায় অ্যাটেনশন তাহলে ওরা আপসেট তো হয়, সাথে ওরা নেগেটিভ রিয়েক্ট করে। তারপরে হচ্ছে বর্ডারলাইন, সেটাতে বললাম যে আনস্টেবল তিনটা জিনিস, একটা হচ্ছে এফেক্ট, আনস্টেবল মুড, এবং হচ্ছে পেশেন্টের রিলেশনশিপ আনস্টেবল, সাথে সুইসাইডাল বিহেভিয়ার, তবে সুপারফিশিয়াল সুইসাইডাল বিহেভিয়ার থাকবে। আর অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এটা হচ্ছে তার ক্রিমিনাল অ্যাক্ট গুলা সে করবে এবং কন্টিনিউয়াসলি সেটা করতে থাকবে, এবং সে যে এটা ক্রিমিনাল অ্যাক্ট এটা যে ঠিক হচ্ছে না এটা নিয়ে তার কোনো রকম গিল্ট ফিল হবে না। এটা নিয়ে কোনো রকম সে আম, কি বলে এটা এটা যে তার খারাপ হচ্ছে সেটা সে কখনোই স্বীকার করবে না, বা সেটা সে ফিলই করবে না। এই হচ্ছে আমার ক্লাস্টার বি। আর ক্লাস্টার সি বললাম যে সবকিছু নিয়ে খুব টেনশনে থাকে, অ্যাংশাস থাকে। এইটা হচ্ছে ক্লাস্টার সি এর মধ্যে। ক্লাস্টার সি এর মধ্যে আছে তিনটা জিনিস, একটা হচ্ছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যাভয়েডেন্টটা হচ্ছে অনেকটা স্কিজয়েডের মতোই। এরাও হচ্ছে একা থাকতে পছন্দ করে, ওরা হচ্ছে সোশ্যালাইজেশন করে না, সোশ্যাল ইনহিবিশন থাকে। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে ওরা ক্রিটিসিজম নিতে পারে না, এই কারণে ওরা
সোশ্যাল আইসোলেশন থাকে। কিন্তু স্কিজয়েডে কিন্তু ক্রিটিসিজম হোক আর হচ্ছে পেশেন্টের প্রেইজ করা হোক, কোনোটা নিয়েই তার কিছু যায় আসে না, সে জাস্ট নিজের কোম্পানিটা পছন্দ করে। আর ওরা হচ্ছে ক্রিটিসিজম নিয়ে ওরা হাইপার সেন্সিটিভ থাকে, এই কারণে হচ্ছে ওরা সোশ্যালি আইসোলেটেড থাকে এবং নিজের নিজের মধ্যে থাকে। এটা একটু ডায়াগনোসিস করতে গেলে ঝামেলা হয়, তখন আমার দেখতে হবে যে সে কি বলতেছে, সে ক্রিটিসিজমের কথা বলতেছে কিনা। যদি বলে তখন বুঝতে হবে এটা অ্যাভয়েডেন্ট। তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা হচ্ছে সাধারণত ক্লিঙ্গি বিহেভিয়ার, যেটা আহ, এই পেশেন্ট গুলা এত বেশি ডিপেন্ডেন্ট থাকে, তার ফ্যামিলি মেম্বার হোক, তার পার্টনার হোক, তার ফ্রেন্ড হোক, সবার প্রতি খুব বেশি ক্লিঙ্গি থাকে, ওদের ছাড়া সে নিজেকে চিন্তাই করতে পারে না। এবং ওরা সবসময় সাবমিসিভ থাকবে, এবং ওরা যে যদি কোনো টক্সিক রিলেশনশিপেও থাকে, ওখানে যদি ওরা হ্যারাসের শিকারও হয়, ওরা এটা কখনোই বলবে না, কারণ ওরা ভাবে যদি ওর এই রিলেশনশিপটা ব্রেক হয়ে যায়, তাহলে সে কিভাবে একা একা থাকবে, সে তো অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকে। এই কারণে হচ্ছে এটাকে বলবো যে আমরা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা হচ্ছে সাবমিসিভ এন্ড ক্লিনি বিহেভিয়ার রিলেটেড টু নিড টু বি টেকেন কেয়ার অফ। আচ্ছা, এখানে হচ্ছে দে ফিল ইনএডিকুয়েট এন্ড হেল্পলেস এন্ড অ্যাভয়েড ডিসএগ্রিমেন্ট টু আদার্স। They usually focus dependency on a family member or spouse and desperately seek a substitute should this person become unavailable. মানে ওরা সবসময় একটু ভয় থাকে যে যার প্রতি ও ডিপেন্ডেন্ট, ও আনএভেলেবল হয়ে যাচ্ছে কিনা, ও যদি অ্যাভেলেবল হয়ে যায় ওর কি হবে। এইসব নিয়ে ও খুবই স্ট্রেসের মধ্যে থাকে, টেনশনে থাকে, এবং ওর যে সেলফ এস্টিম ওটা খুবই লো থাকে, সেলফ কনফিডেন্ট খুবই লো থাকে। এবং এই পেশেন্টদের যদি কোনো অন্য কোনো ডিসঅর্ডার ডেভেলপ করে, পার্সোনাল ডিসঅর্ডার ছাড়া এদের অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার ডেভেলপ করে সাধারণত। পার্সোনাল ডিসঅর্ডার থেকে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারের দিকে প্রোগ্রেস করতে পারে। কোশ্চেনটা যদি আমরা পড়ি যে 26-year-old man is brought into emergency room after sustaining severe rectal laceration during a sadistic sexual episode with his partner. The patient is extremely concerned that the police not be informed because he does not want to upset his partner and cause the partner to leave. সে চায় না তার পার্টনার থেকে লিভ করুক, এই কারণে পার্টনার তাকে ছেড়ে যায়, এই কারণে সে হচ্ছে এটা ইনফর্ম করতে চায় না। কিন্তু এখানে ও যে হ্যারাসের শিকার হচ্ছে সেটা নিয়ে ওর কোনো কনসার্ন নাই। আর অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা আমরা মনে রাখবো একটা ওয়ার্ড দিয়ে, পারফেকশনিজম। ওরা সবকিছুতে পারফেক্ট চায়। ও যেই রকম আম, ভাবে একটা কাজ ও যেই অর্ডারে করতেছে, আশেপাশের সবাই ওর এভাবেই করতে হবে, এটা না করলে ও খুবই রেগে যাবে, খুবই খারাপ ভাবে রিয়েক্ট করবে। ও চায় ওর মতো, ও যেভাবে করতেছে পারফেক্ট ভাবে ওইভাবেই সবার করতে হবে, ওই প্যাটার্নেই করতে হবে। এই যে individuals are preoccupied with orderliness, perfectionism, and control. They often consumed by the detail of everything and lose their sense of overall goals. They are strict and perfectionist, over conscious and inflexible. মানে ও এটা এটা যে ওর ঠিক হচ্ছে না, এটা যে নর্মাল বিহেভিয়ার না, এটাই সে বিশ্বাস করতে চায় না। ও ভাবে এটাই নর্মাল, আশেপাশের সবারই এই প্যাটার্নেই চলতে হবে, ওর বিহেভিয়ারটাকে মেনে নিতে হবে, ওর মতোই চলতে হবে। এটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। আমরা আরেকটা জিনিস পড়ি যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার আর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে পার্থক্য কি? এক কথায় যদি বলতে চাই, পার্থক্য হচ্ছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে পারফেকশনিজম, অর্ডারলিনেস। আর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওদের হচ্ছে একটা অবসেসিভ থট থাকবে এবং কম্পালসিভ বিহেভিয়ার থাকবে। অবসেসিভ থটটা কি? ও ভাববে, পেশেন্ট মনে করবে যে হ্যাঁ আমার হাতে ময়লা অথবা জার্ম আছে, আমার এটা বারবার ধুতে হবে। অথবা এরকমও হতে পারে যে সে চুলা অফ করে আসলো, কিন্তু তার বারবার মনে হচ্ছে সে চুলা অফ করে নাই। এই যে ওর একটা অবসেসিভ থট আসতেছে এবং ও বারবার চুলা চেক করতে যাচ্ছে, এটা হচ্ছে তার কম্পালসিভ বিহেভিয়ার। তাহলে এই দুইটার মধ্যে, আর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে ওরা বুঝে যে ও এই কাজটা করতেছে, এটা ঠিক হচ্ছে না, এটা নর্মাল না, এটা থেকে ও বের হতে চায়, কিন্তু সে পারে না। কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ও এটা বুঝতেই পারে না যে এটা যে একটা ডিসঅর্ডার বা এটা যে নর্মাল বিহেভিয়ার না। ও ভাবে এটাই নর্মাল এবং বাকিদেরকে ফোর্স করবে যে ওর ওর মতোই চলতে হবে। এই জিনিস দিয়ে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো এটা কি ওসিপিডি নাকি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার।
তাহলে এটি হচ্ছে আমার ক্লাস্টার সি। ক্লাস্টার সি হচ্ছে অ্যাংশাস থাকবে, ফিয়ারফুল থাকবে সবকিছু নিয়ে। অ্যাংশাস মানে হচ্ছে, আমি যদি মিলাইতে যাই, যে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ক্রিটিসিজম নিয়ে অ্যাংশাস থাকে, এই কারণে সে আইসোলেটেড থাকে। আর ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার সে স্ট্রেসফুল বা অ্যাংশাস থাকে, যে তার পার্টনার বা সে যার উপর ডিপেন্ডেন্ট সে তাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা। তাহলে চলে গেলে সে তো ওখান থেকে একা একা থাকতে পারবে না, এই কারণে সে এটা নিয়ে অ্যাংশাস থাকে এবং সে ক্লিঙি বিহেভিয়ার করবে। আর ওসিপিডি তো এখন বললামই যে পারফেকশনিজম এবং পারফেক্ট, এটা নিয়ে সে স্ট্রেস থাকবে যে বাকিরা কেন তার মতো পারফেক্টলি কাজ করতেছে না। এই হচ্ছে আমার পার্সোনালিটি ডিসঅর্ডার। আপনাদের আর কোনো কোশ্চেন, মানে এটা নিয়ে আমি যতক্ষণ পড়ালাম যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং পার্সোনালিটি ডিসঅর্ডার, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হুম। আচ্ছা, আমি এতক্ষণ ক্যাপলান থেকে তো পড়ালাম যে এক্সট্রা কিছু জিনিস, এটা হচ্ছে এখানে আমি আমার পিডিএফ অ্যাড করে দিলাম। এগুলা হচ্ছে আমি সবকিছু আমার অলমোস্ট বলা শেষ। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট ডিফারেন্স আছে কিনা? ট্রিটমেন্ট ডিফারেন্স, হ্যাঁ, পার্সোনালিটি ডিসঅর্ডারে একটা দুইটা আছে, এটা আমি একটু পরে বলতেছি। এমনিতে নর্মালি পার্সোনালিটি ডিসঅর্ডার ট্রিটমেন্ট সাইকোথেরাপি, যেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মধ্যে পড়ে। ডিপ্রেশনের আমি সেমই বললাম যে সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। সেটাতে কাজ না করলে আমি হচ্ছে ড্রাগে যাব, ড্রাগের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে এসএসআরআই। সেটাতে কাজ না করলে আমি হচ্ছে এসএনআরআই অথবা টিসিএ তে যাব। কোনো ড্রাগে যদি কাজ না করে তখন আমি হচ্ছে ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে যাব। আচ্ছা, এখানে আমি কিছু চার্ট দিয়ে দিয়েছি, যে ক্লাস্টার এবং ক্লাস্টার গুলা এবং এগুলা ডিফারেন্সিয়েশন গুলা, এটা হচ্ছে আপনার রিভিশনের সময় পড়বেন। এর আগে ক্যাপলানটা ভালো মতো পড়বেন। পড়ার পরে যখন রিভাইজ করতে যাবেন, এই চার্ট গুলা দেখে নেবেন, বা এই চার্ট গুলা দেখে আপনার নিজেদের মতো নোট করে রাখতে পারেন, কারণ পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 1-2 সপ্তাহ আগে আপনি ক্যাপলান পড়ে শেষ করতে পারবেন না, বা তখন মনে হবে ক্যাপলান যে সবকিছু নতুন, আমি কখনোই পড়ি নাই। তো তখন ক্যাপলান পড়ার দরকার নেই। আপনি এই যে চার্ট গুলো আপনার নিজের মতো করে নোট করলেন, শুধুমাত্র সেগুলা রিভিশন দিয়ে যাবেন। আচ্ছা, ট্রিটমেন্ট ডিফারেন্সের কথা আমি যেটা একজন আপু জিজ্ঞেস করছিলেন যে ওইটা সম্পর্কে, ওইটা আমি একটু বলি যে এখানে সবকিছুই তো সাইকোথেরাপি। আমি প্রথমে বলছিলাম যে সাইকোথেরাপির মধ্যে কিছু ক্যাটাগরি আছে, ডিফারেন্ট ক্যাটাগরি। এর মধ্যে একটা আছে যে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপি। এটা শুধুমাত্র হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আমরা দেই। ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপিটা হচ্ছে মাল্টিপল জিনিসটাকে ফোকাস করে আমরা হচ্ছে সাইকোথেরাপিটা দেই। আমরা একটু আগে পড়লাম যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে মাল্টিপল প্রবলেম বা মাল্টিপল সিমটমস ডেভেলপ করে, যেমন হচ্ছে আনস্টেবল মুড, আনস্টেবল এফেক্ট এবং হচ্ছে আনস্টেবল রিলেশনশিপ। এই তিনটা জিনিস থাকে। এবং সাথে আদার কিছু ফিচার, যেমন ইম্পালসিভ থাকবে, ফিলিং অফ অ্যাবান্ডনমেন্ট এবং সুইসাইডাল বিহেভিয়ার। এই সব অনেকগুলো যেহেতু প্যাটার্ন অফ বিহেভিয়ার ডেভেলপ করতেছে, তাহলে এই সবগুলাকে আমার মাল্টিডিসিপ্লিনারি একটা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেওয়ার জন্য আমরা হচ্ছে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপি দিই। এটা কিছুই না, এটা সাইকোথেরাপির একটা অংশ, তবে এখানে যেহেতু মাল্টিডিসিপ্লিনারি একটা সাপোর্ট থাকে, এই কারণে এটার একটা নাম দেওয়া হয়েছে যে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপি। আচ্ছা, একটা কোশ্চেন দিয়ে ওরা সবসময় কনফিউজ করে। আমি যেটা বললাম যে দেখবেন সবকিছু একটা একটার সাথে যখন ডায়াগনোসিস করা ডিফিকাল্ট থাকে, বা একটা আরেকটার সাথে সব ধরনের ক্লিনিক্যাল ফিচার মিল আছে, শুধু একটা কি পয়েন্ট দিয়ে ওরা আলাদা করে, এই টাইপের জিনিসগুলো নিয়ে ওরা বেশি কোশ্চেন করে। যেমন হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যারানয়েড ডিলিউশন এবং প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া। এই তিনটা জিনিস একই রকম, ডায়াগনোসিস করতে একটু ডিফিকাল্ট, এবং হচ্ছে কোশ্চেনও ওরা এখান থেকেই দেয়। এই কারণে আমি তিনটা জিনিস একসাথে টেবিল ফর্মে দিলাম। যে পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা জানি যে ওরা সবকিছু নিয়ে সন্দেহ করবে, সবার সব কাজ নিয়ে ওরা সন্দেহ করে, কিন্তু ওরা কোনো রকম বিলিভ করবে না যে না, ও আমার এই ক্ষতিটাই করতেছে, এরকম কোনো বিলিভ না। ও বলবে ওরা আমার ক্ষতি করতে চায়, অথবা ক্ষতি করার চেষ্টা করতেছে। আর প্যারানয়েড ডিলিউশন যেটা, ওর হচ্ছে বিলিভ করবে যে না, ও আমার এই ক্ষতিটাই করতেছে, বা বলবে আমার পার্টনার আমার সাথে চিট করতেছে, হ্যাঁ আমি শিওর, কিন্তু ও কোনো প্রুফ দেখাতে পারবে না। এটা হচ্ছে প্যারানয়েড ডিলিউশন। আর স্কিজোফ্রেনিয়া তো হচ্ছে তার যেই ডিলিউশনাল যে বিহেভিয়ার, মানে থট থাকবে, যে তার প্যারানয়েড থিঙ্কিং সেটা তো থাকবে, সাথে তার কিছু সাইকোটিক ফিচার থাকবে, যেমন হ্যালুসিনেশন বা ডিলিউশন।
ডিলিউশনের মধ্যে যদি ধরি, প্যারানয়েড ডিলিউশনটা ওর থাকতেছে, আরেকটা হচ্ছে হ্যালুসিনেশন থাকবে। হ্যালুসিনেশনের মধ্যে অডিটরি হ্যালুসিনেশনটা হচ্ছে মোস্ট কমনলি থাকে। তাহলে এখানে আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝতে যাই, যে এখানে ওরা বলবে যে বিলিভস ওয়ার্কার্স টক বিহাইন্ড দেয়ার ব্যাক এন্ড সাবোটেজ দেম বাট নো ক্লিয়ার এভিডেন্স। এখানে জাস্ট বলবে ওর পিছনে পিছনে কথা বলে ওর ক্ষতি করতে চায়, সবকিছুতে ও নেগেটিভ সন্দেহজনক কথাবার্তা বলবে। আর প্যারানয়েড ডিলিউশনে যে সে কনভিন্স যে তার নেইবার তার খাবারে পয়জন দিচ্ছে, সে শিওর, অথবা বলবে আমি শিওর আমার পার্টনার আমাকে চিট করতেছে, এরকম কথা বলবে। আর প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াতে ওর যে ডিলিউশনাল থট বা বিলিফ থাকতেছে, সেটার সাথেও বলবে যে ও কোনো একটা গায়েবী আওয়াজ শুনতে পায়, বা ও কানে এসে বলতেছে যে হ্যাঁ ওরা তোমার ক্ষতি করতে চায়, এরকম কোনো কথা। অথবা ও বলবে যে না, আমার ব্রেনে কোনো একটা চিপ ইমপ্ল্যান্ট করে দিছে, যেখান থেকে আমার যে থিঙ্কিং বা থট গুলা সেটা অন্য কেউ নিয়ে নিচ্ছে, বা এগুলা হচ্ছে টিভিতে প্রকাশ পাচ্ছে, এইসব কথাবার্তা বলবে, তখন বুঝবেন সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া বা সাইকোটিক ফিচার। তবে এটার টাইমিং থাকবে হচ্ছে মোর দেন 6 মান্থস। আর এই হচ্ছে আমাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। আমি বলছি না এখন আর, কারণ একটু আগে আমি বলে দিলাম যে এটা দুইটার মধ্যে পার্থক্য কি। একটার মধ্যে হচ্ছে ইনসাইট ঠিক থাকে অবসেসিভ কম্পালসিভে, আর অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার এখানে ইনসাইট ঠিক থাকে না, ইনসাইটটা ইম্পেয়ার্ড থাকে। আর ট্রিটমেন্ট হচ্ছে ওসিডি তে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এবং এসএসআরআই। আর ওসিপিডি যেহেতু পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা মেইন ট্রিটমেন্ট হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এখন আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। আম, যে আমি একটু আগে যেটা বললাম, যে আমি যখন থিওরি পড়লাম, থিওরি পরে আমি যখন কোশ্চেন আলোচনা করতে যাব, তখন আমার যে থিওরির যে কনসেপশনটা সেটা কতটুকু ক্লিয়ার হলো সেটা আমি বুঝতে পারবো। So, আপনারা একটু আনসার দেওয়ার ট্রাই করবেন। এখানে ভুল হলে কোনো সমস্যা নাই, আমরা এখানে আলোচনা করতেছি আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আপনারা সবকিছু পারবেন এটাও আমি এক্সপেক্ট করি না। জাস্ট চেষ্টা করবেন আনসার করার, আপনাদের জন্য সুবিধা হবে যে আমি আপনি কতটুকু বুঝতে পারতেছেন বা আপনার কনসেপশনটা কতটুকু ক্লিয়ার হলো। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, 24-year-old woman presents to her GP with complaints of feeling empty, mood swing, and unstable relationship. She reports having frequent arguments with her partner and feeling intense fear of being abandoned. She often alternates between idealizing and then de-evaluating people close to her. She has a history of self-harm during time of emotional distress and has had multiple impulsive behavior like binge eating and reckless driving. On questioning, she admits to chronic feeling of emptiness and occasional thoughts of suicide, especially when feeling rejected. There is no evidence of psychosis or mania. What is the diagnosis? Narcissistic personality disorder, borderline personality disorder, নাকি হচ্ছে paranoid personality disorder? কেউ কি বলতে পারবেন আনসার কি? আচ্ছা, এটা হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। কারণ এখানে দেখেন যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আমি যতগুলো ক্রাইটেরিয়া একটু আগে আমরা পড়লাম সবগুলাই আছে, যে পেশেন্টের আনস্টেবল রিলেশনশিপ আছে, এবং হচ্ছে পেশেন্ট সবসময় একটা এমটি ফিলিং এবং ওকেশনাল যে থট অফ সুইসাইডের থট থাকে, এমটি ফিলিং থাকে, এবং পেশেন্টের সেলফ হার্মের হিস্ট্রি আছে। তাহলে সবকিছু মিলে যেহেতু আনস্টেবল রিলেশন, আনস্টেবল মুড এবং সেলফ হার্ম প্লাস ফিলিং অফ এমটিনেস সবকিছুই আছে, এটা যায় বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কেউ একজন পড়েন, কেউ কি আছেন? মোহাম্মদ আলমি, আপনি একটু আনমিউট হতে পারবেন? Yeah, Apu. A 25 years old man present to your clinic with a long history of social isolation. He has few friends and finds it hard to maintain relationship.
He reports strange beliefs, such as feeling that he has special power to sense others' thought, but denies hearing voices. He decreases He addresses eccentrically and has odd speech pattern and that others find hard to follow. His hygiene is poor and he is suspicious of others' intentions. There is no history of psychosis or mood episodes. What is the diagnosis? Answers A, histrionic personality disorder, narcissistic personality disorder, and schizotypal. So I think it's the C, schizotypal. ভেরি গুড। তাহলে আমি আর এটা এক্সপ্লেন করতেছি না, আপনারা বুঝে গেছেন, আমি বুঝতে পারলাম। আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা পড়েন। আমি পড়বো আবার? হ্যাঁ হ্যাঁ, পড়েন, সমস্যা নেই। A 45-year-old man presents to the GP with complaints of stress at work. He believes that his co-workers are constantly talking behind his back and trying to sabotage his work. He has no close friends and avoids social gatherings as he feels others cannot be trusted. He is suspicious of his wife, often accusing her of infidelity without any evidence. He is irritable, guarded during the interview, and reluctant to share personal information. There is no hallucination or delusion, and he denies any mood symptoms. Okay. Okay, what is the diagnosis? Paranoid personality disorder. Yes, ঠিক আছে। তাহলে এখানে সে সবকিছু নিয়েই আহ, সন্দেহ করতেছে, তার সবকিছু নিয়েই সে ফিলিং অফ ডিস্ট্রাস্ট আছে। এই কারণে হচ্ছে আমরা প্যারানয়েড পার্সন, পারসিকিউটেড রিলেশন না কেন, কারণ এখানে তার কোনো একটা স্ট্রং বিলিফ নাই। সে সবকিছুই বলতেছে যে ওর ব্যাকে কথা বলতেছে অথবা ওর ক্ষতি করতে চাচ্ছে, এরকম কথাবার্তা বলতেছে, কিন্তু কোনোটাই তার বিলিফ না, সে জাস্ট অ্যাকিউজ করতেছে। So এটা হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। নেক্সট আর একজন আনমিউট হয়ে নেক্সট কোয়েশ্চেনটা পড়ুন। ডক্টর এফ মনে হয়, আপনার নামটা আমি জানি না, আপনি আনমিউট হয়ে কোয়েশ্চেনটা করতে পারেন। A 45-year-old man presents to his GP with complaints of stress. আপনার কথা শোনা যাচ্ছে না, একটু যদি মাউথ পিসটা কাছে নিয়ে কথা বলতেন। Okay. Hello. আমাকে শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অনেক আস্তে শোনা যাচ্ছে, আপনি একটু লাউড করে যদি পড়তেন তাহলে। A 45-year-old man presents to his GP with complaints of stress at work. He believes that his co-workers are constantly talking behind his back and trying to sabotage সরি, his একই work. কোয়েশ্চেন, আমি একটু ইন্টারফেয়ার করলাম, কোয়েশ্চেন একই, দুইটা জিনিস একই হয়ে গেছে। আপনি এই দুইটা পড়েন আপনি। Okay. A 38-year-old man is brought in by his family due to increasing suspiciousness. He believes his neighbors have installed cameras in his house and are spying on him through his television. He avoids going outside, keeps all windows covered, and has filed multiple complaints to the police without evidence. He has poor insight and becomes agitated when questioned about his beliefs. There is no history of substance use or mood disorder. What is the diagnosis? Option আসবে কি? অপশন
দিলাম না, কারণ এটা হচ্ছে বলতে পারবেন কি এটা কি হতে পারে? এটা কি প্যারানয়েড ডিলিউশন নাকি হচ্ছে প্যারানয়েড ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার? um, paranoid delusion, হুম, কারণ এখানে প্রত্যেকটাতেই সে বলতেছে যে strong সে belief বিলিভ that করতেছে হ্যাঁ, স্ট্রং বিলিভ। সে এমন ভাবে স্ট্রং বিলিভ যে সে তার দরজা জানালা সবসময় কভার করে রাখতেছে, এবং সে অলরেডি মাল্টিপল কমপ্লেইন্ট ফাইল করে ফেলতেছে তার নেইবারের জন্য। তো এই ক্ষেত্রে এরা প্যারানয়েড যেটা ছিল, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, সেটা শুধু কমপ্লেইন করতেছে, সে কোনো স্ট্রং বিলিভ করতেছে না। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে প্যারানয়েড ডিলিউশন। নেক্সট কোয়েশ্চেন পড়েন। a 28-year-old man is brought by family due to increasingly bizarre behavior. He believes that aliens are controlling his thoughts through satellite waves. He hears voices commenting on his actions and warning him of danger. He has become socially withdrawn, neglects hygiene, and has poor sleep. No history of substance use. Symptoms have been present for several months. What is the diagnosis? আচ্ছা, এখানে আমি অপশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পার্সিকিউটেড ডিলিউশন, নাকি হচ্ছে স্কিজোফ্রেনিয়া, নাকি হচ্ছে স্কিজোএফেক্টিভ ডিসঅর্ডার। Schizophrenia. হুম, আপনি ঠিক ধরছেন, সিজোফ্রেনিয়া। কারণ হচ্ছে পেশেন্টের বিজার বিহেভিয়ার আছে, এবং সে বিলিভ করতেছে যে তার যে এলিয়েন্স আছে ওরা তার যে থট সেটাকে কন্ট্রোল করতেছে, এবং সে ভয়েস কমেন্ট শুনতে পাচ্ছে, তার মানে তার অডিটরি হ্যালোসিনেশন আছে। যেহেতু অডিটরি হ্যালোসিনেশন আছে এবং ফিক্সড একটা বিলিভ প্লাস বিজার বিহেভিয়ার, এবং তার সিমটমসটা বলছে সেভারাল মান্থস, তা আমি ধরে নিলাম যে এটা মোর দেন 6 মান্থস। তাহলে যেহেতু ওর নেগেটিভ সিমটমস এর মধ্যে ডিলিউশন এবং হ্যালুসিনেশন আছে, সাথে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার আছে, সাথে তার সেভারাল মান্থস এর সিমটম, তাহলে এটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। এটা পড়েন। A 59-year-old woman comes to the office due to upper respiratory symptoms for 3 days. The patient arrives an hour later for her appointment and lies about the reason, blaming it on an emergency at work. She is angry that the physician refused to prescribe antibiotics for her over the phone and paces at the reception desk, insisting that the her office staff work her into the schedule because I'm on the verge of closing a very important business deal and must be seen immediately. She mentions that her previous physician always made time for her. The patient is a successful businesswoman and is recently divorced. During the visit, she expresses irritation at having to take time out of her busy day to come to the appointment. The patient then talks at length about feeling depressed as her children no longer want to see her, even though she is a great mother. She is upset that her daughter recently cancelled plans to visit in order to help a friend who was in a near fatal motor vehicle collision. Which of the following is the best explanation for the patient's behavior? A. Bipolar disorder, B. Borderline personality disorder, C. History personality disorder, D. Narcissistic personality disorder, E. Paranoid personality disorder. কি হতে পারে? সময় নিচ্ছি। হুম হুম, Narcissistic personality disorder. হ্যাঁ। তাহলে নার্সিস্টিক কেন? পয়েন্টস গুলা কি এখানে? কারণ আপু উনি হচ্ছে কি বলে এটাকে? আহ, কি বলে এটাকে নিজের ইয়ে নিয়ে সব সময় বিজি। হুম সামেশন হচ্ছে
তার তার এংজাইটি, তার ইম্পর্টেন্ট বিজনেস ডিল, এই হুম জিনিসগুলা নিয়ে সে হচ্ছে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে পড়ে গেছে। তাহলে কি আমি বললাম যে এই পেশেন্ট গুলো সাধারণত সাকসেসফুল বিজনেসম্যান থাকবে, অথবা সাকসেসফুল লয়ার, ডক্টর, সাকসেসফুল অথবা কেউ থাকবে, অ্যাক্টর। জি জি। হ্যাঁ, ও এসে সবসময় বলতে থাকবে যে হ্যাঁ আমি আমার ইম্পর্টেন্ট কাজ ফেলে আসছি, এখন আমি দেরিতে আসলেও আমাকে আগে দেখতে হবে, অথবা আমি যেটা চাচ্ছি সেটা আমাকে দিতে হবে, এবং অ্যাটেনশন সিক করতেছে, ও অ্যাটেনশন পাচ্ছে না দেখে ও অ্যাংরি হয়ে যাচ্ছে। এবং এখানে ওর কিছু ডিপ্রেসিভ ফিচারও আছে, যে তার চিলড্রেন বা তার ফ্যামিলি যে মেম্বার তাদের সাথে তার রিলেশনও ভালো নেই। এখানে এই রিলেশনশিপের আনস্টেবিলিটি দিয়ে ওরা আবার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে কনফিউজ করতে চাইছে, কিন্তু So, ওটা কনফিউজ করা যাবে না, কারণ প্রথম যে পয়েন্ট গুলা দেওয়া হয়েছে সবগুলাই যাচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সাথে, তো আমাদের আনসার হবে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। আচ্ছা, নেক্সট হচ্ছে মোহাম্মদ আলমি, আপনি একটু পড়েন। A 45-year-old woman comes to the office due to fatigue, weight gain, and insomnia for the past 2 months. The patient has difficulty feeling falling asleep, awake, awakens at 4 a.m. and stays awake for the rest of the day. She also describes non-specific muscle aches and pains in her shoulders, neck, and abdomen. She says, I was always pretty healthy, but now I worry that something is wrong or that I could have cancer. The patient has stopped exercising due to lack of motivation and has lost nearly all interest in spending time with friends or family. She has a history of hypertension for which she takes hydrochlorothiazide. Physical examination is normal except the blood pressure is slightly higher than usual at 142 by 88, and there has been a weight gain of 2.7 kg. The patient admits that she has been forgetful recently, sometimes neglecting to take her medication. Laboratory evaluation, including thyroid function test, is within normal range. The patient appears tense and anxious. Which of the following is the most likely diagnosis? A. Depressive disorder due to another medical condition. Generalized anxiety disorder. Illness anxiety disorder. Major depressive disorder. Somatic symptom disorder. Uh, depressive number A, depressive disorder due to another medical condition, এটা আমরা বাদ দিতে পারি কারণ ওর ওরকম কোনো মেজর মেডিকেল কন্ডিশন নাই। দেন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার। হুম আমার মনে হচ্ছে এটা একটু কনফিউজিং, বাট মনে হচ্ছে এটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারই, কারণ ওর যে সিমটমস গুলা এগুলা দেখেন আপনি হিসাব করে 9টার মধ্যে 5টা আছে কিনা। যেমন হচ্ছে তার ওয়েট গেইন, আমরা পড়ছিলাম যে ওয়েট চেঞ্জ, এটা একটা। ইনসomnia বা স্লিপ ডিস্টারবেন্স একটা। তারপরে হচ্ছে আরেকটা কোথায় যে লস অফ অল ইন্টারেস্ট, যেটা সেটা হচ্ছে একটা, 3টা। তারপরে হচ্ছে তার 2 মাসের বেশি, মানে 2 মাস ধরে, মানে হচ্ছে 2 সপ্তাহের বেশি সময় ধরে আছে, এটা একটা। তারপরে হচ্ছে আর কোথায় গেল, ফিজিক্যাল এক্সামিনেশন এক্সেপ্ট। আচ্ছা, এই যে ফরগেটফুল রিসেন্টলি, এটা একটা। তাহলে ওর 5টা অলরেডি হয়ে গেছে, এবং তার যে অন্য আদার কোনো মেডিকেল কন্ডিশন নাই, যেমন থাইরয়েড লেভেল নর্মাল, বিপি নর্মাল অলমোস্ট, এবং হচ্ছে আদার ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কিছু পেলাম না। তাহলে যেহেতু ওর 9টার মধ্যে 5টা ক্রাইটেরিয়া মিললো, প্লাস মোর দেন 2 উইকস, তাহলে এটা আমার ডায়াগনোসিস মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার দিকে যায়।
যদি আমার থাইরয়েড লেভেল অথবা ফিজিক্যাল এক্সামিনেশন আমি কিছু পেতাম, তখন আমার ডায়াগনোসিস হতো ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন। আর জেনারেলাইজ এংজাইটি ডিসঅর্ডার হলে পেশেন্ট বলতো যে সবকিছু নিয়ে সে অ্যাংশাস ফিল করে, তার যে ঘুম হচ্ছে না এটা নিয়ে বলতো যে আমি এটা নিয়ে লিটল বিট অ্যাংশাস, আমি আমার কাজ ঠিক মতো করতে পারতেছি না। আর ইলনেস এংজাইটিতে হচ্ছে ও একটা স্পেসিফিক ডিজিজ নিয়ে বলবে যে আমার এই ডিজিজটা আছে, এটা নিয়ে আমি ভয় পাচ্ছি, এবং ও মাল্টিপল ইনভেস্টিগেশন করে ফেলবে, এবং সব ইনভেস্টিগেশন সাধারণত নর্মাল আসে। আর সোমাটিক সিমটম ডিসঅর্ডার তো এগুলা কোনোটাই মধ্যে পড়ে না, ওর জাস্ট হচ্ছে বেগ কিছু সিমটমস থাকবে এবং মাল্টি সিস্টেম ইনভলভ থাকবে। পেটে ব্যথা বলবে অথবা মাথা ব্যথা বলবে, তারপর হচ্ছে তার আর্ম অথবা লেগ নাড়াতে পারবে না, প্যারালাইটিক সিমটমস নিয়ে আসবে, এগুলোর মধ্যে পড়বে। তাহলে এগুলো সবকিছু আমি যদি এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে যাই, তাহলে সবকিছু এক্সক্লুড হয়ে আমার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটাই রয়ে যাচ্ছে। Apu, I have a question. কিছু বলছেন? জি, আমার একটা কোয়েশ্চেন ছিল আপু। হ্যাঁ বলেন। অনেক সময় দেখা যায় হচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে, হ্যাঁ? তো এটাকে হুম। কি আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু মেডিকেল কন্ডিশন বলতে পারি? না, যদি প্রত্যেকটা ডায়াবেটিক ডায়াবেটিক পেশেন্ট থাকে। পেশেন্টের এরকম দেখা যায় যে হচ্ছে কি তারা একটুতেই অনেক বেশি এনজাইটি ফিল করতেছে, যারা ক্রনিক টাইম ধরে ডায়াবেটিক। হুম। তখন সেটা আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলবো, যদি ওই যে আমি যেটা DSM-5 ক্রাইটেরিয়া পড়লাম, যে এম সাইজ ক্যাপস এর মধ্যে 9টার যে ক্রাইটেরিয়ার মধ্যে যদি 5টা থাকে এবং 2 সপ্তাহ বেশি সময় ধরে ওরা আছে, তখন আমি বলতে পারবো যে ডায়াবেটিক পেশেন্ট মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকতেই পারে, এটা অ্যাবনর্মাল কিছু না। তবে আমার ওই ক্রাইটেরিয়া মিলতে হবে। যদি ক্রাইটেরিয়া না মিলে এবং অন্য কোনো ডিজিজ দিয়ে আমি এটাকে কি বলে এক্সপ্লেইন করতে পারতেছি না, তখন আমার এটা হবে ডিপ্রেশন, মানে নর্মাল যে ক্লিনিক্যাল ডিপ্রেশন আমরা বলি সেটা হতে পারে। আর যদি এগুলা কোনো কিছু না থাকে, তখন আমি বলতে পারবো যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন। সে যে ডায়াবেটিক পেশেন্ট, সেটার যে কমপ্লিকেশন ডেভেলপ করতেছে, এটা নিয়ে পেশেন্ট যে ডিপ্রেস বা এটা নিয়ে পেশেন্ট যে টেন্স, সেটা থেকেও কিন্তু পেশেন্টের ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। So, আমার হচ্ছে একটা একটা করে এক্সক্লুড করে যেতে হবে যে মেজর ডিপ্রেসিভের ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে কিনা, শুধু ডিপ্রেশনের ক্রাইটেরিয়াতে পড়তেছে কিনা, নাকি সে এই ডিজিজের জন্য ডিপ্রেস। সে এই 3টা জিনিস আমি যদি এক্সক্লুড করতে পারি, সাথে সে সাবস্টেন্স অ্যাবিউজ করতেছে কিনা সেটা অলসো এক্সক্লুড করতে হবে। যদি এগুলো সব এক্সক্লুড করতে পারি, তখন আমার হচ্ছে ডায়াগনোসিস যেটাতে থেকে যাবে সেটাই আমার ডায়াগনোসিস হবে। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করেন। A 55-year-old woman comes to the office with new onset low back pain. The patient was helping her friend move yesterday and uh, strained her back. She does not drink alcohol or use illicit substances. Medical history includes hypertension and major depressive disorder. Currently treated with captopril and citalopram. A short course of medication is prescribed, and the patient is asked to monitor for development of diaphoresis, restlessness, tremors, and diarrhea. The patient was most likely prescribed which of the following medications? Short course of prescribed uh, diazepam, naproxen, tramadol. Treated with captopril and citalopram. আহ না, এটা পারবো না আপু। এটা মনে হচ্ছে আহ এই হতে পারে, ব্যাকলোফেন। কেন? অন্য এটা যা ড্রাগ না কেন? ওয়াইল্ড গেস, এটা ধরতে পারতেছি না আচ্ছা। আমি। আচ্ছা ঠিক আছে, একটু আগে আমরা সেরোটোনিন সিনড্রোম পড়ছিলাম না? জি।
আচ্ছা, সেরোটোনিন সিনড্রোমে কি ছিল যে পেশেন্ট যদি অ্যান্টি ডিপ্রেসেন্ট এসএসআরআই খেয়ে থাকে এবং এটা তো অলরেডি সেরোটোনার্জিক, মানে ব্রেনে তার সেরোটোনিন লেভেলটা সে বাড়া রাখতেছে, কারণ রিআপটেকটাকে সে যেহেতু ইনহিবিট করতেছে, তার মানে সেরোটোনিন ব্রেনে অ্যাভেলেবল আছে। এখন এর মধ্যে আমরা কিছু ড্রাগ পড়ছিলাম যেটা অলসো সেরোটোনার্জিক, যেমন হচ্ছে পেইন কিলারের মধ্যে ছিল ট্রামাডল, তারপর হচ্ছে অ্যান্টিএমেটিকের মধ্যে ছিল অন্ডানসেট্রন, এই ড্রাগ গুলা। এখন এই পেশেন্টটাকে দেখেন যে পেশেন্ট অলরেডি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার মধ্যে আছে এবং সে স্যাটারোপ্লাম পাচ্ছে, মানে এসএসআরআই পাচ্ছে। এখন ওকে যে একটা ব্যাক পেইনের হিস্ট্রি নিয়ে আসছে, যে ব্যাক স্ট্রেইন হয়েছে, এটার জন্য তাকে একটা পেইন কিলার দেওয়া হয়েছে তো এবং পেশেন্টকে বলছে তুমি এই পেইন কিলার যখন খাবা তুমি ফলো আপ করবে যে তোমার ডায়াফোরেসিস, রেস্টলেসনেস, ট্রেমর এবং ডায়রিয়া হচ্ছে কিনা। তার মানে হচ্ছে তার যে ডায়াফোরেসিস, রেস্টলেসনেস, এগুলো কি আমরা বলছিলাম অটোনমিক ফিচার, মানে অটোনমিক যে ডিসরেগুলেশন সেটার ফিচার গুলা হচ্ছে ডায়াফোরেসিস, রেস্টলেসনেস, ট্রেমর এবং ডায়রিয়া। আদার ফিচার গুলা যেমন হচ্ছে মাসেল রিজিডিটি, মায়োক্লোনাস, এগুলো ওরা বলে নাই। তবে এটা দিয়ে ওরা হচ্ছে বোঝাতে চাচ্ছে যে ওর সেরোটোনিন সিনড্রোম ডেভেলপ করতেছে না। যদি এগুলা হয় ওকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অবশ্যই আসতে হবে এবং ওর ট্রিটমেন্ট শুরু করতে হবে। এখন ওরা একটু চালাকি করছে যে ড্রাগের নাম বলে দেয়নি। ওরা এটাই জানতে চাচ্ছে যে কোন ড্রাগের জন্য এটা হতে পারে। তো এটা হচ্ছে ট্রামাডল, কারণ এটা সেরোটোনার্জিক ড্রাগ। এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে পড়েন। 35-year-old woman comes to the office due to insomnia and fatigue over the past month. Okay. She has felt increasingly depressed, irritable, and worthless since being let go from her job 5 weeks ago. The week prior to her last menstrual period was particularly difficult, and she stayed in bed most of the day. Over the last month, the patient has lost 3.6 kg and has felt unmotivated and unable to concentrate on looking for new work. Other medical conditions include hypothyroidism and migraine headaches. The patient drinks 1 or 2 glasses of wine a few times a week and smokes marijuana once a month. Medications include levothyroxine and naproxen. Physical examination is normal. TSH level is 0.9. Which of the following is the most likely diagnosis in this patient? A. Adjustment disorder with depressed mood, bipolar 2 disorder, depressive disorder due to another medical condition, major depressive disorder, persistent depressive disorder, premenstrual dysphoric disorder, substance induced depressive disorder. Okay. এখানে আমার কাছে মনে হচ্ছে যে একটা হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার or ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন, এই দুটো থেকে একটা হতে হয়। অ্যানাদার মেডিকেল কন্ডিশন বলতে কি বোঝাচ্ছেন? হাইপোথাইরয়েডিজমের জন্য? হাইপোথাইরয়েডিজম আছে। কিন্তু ওর টিএসএইচ লেভেলটা কত? হ্যাঁ, এটা অবশ্য ঠিক, এটা নর্মাল আছে। তাহলে এটা আমার এক্সক্লুড হয়ে গেল, অ্যানাদার মেডিকেল কন্ডিশন না। তাহলে আরেকটা বলছেন আপনি প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। আমরা যখন ওই যে ডিপ্রেশনের ক্রাইটেরিয়া না ক্লাসিফিকেশন করছিলাম, প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডারের যে ফিচার গুলা সেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে পড়েন। হ্যাঁ, ওদের যে সিমটমস গুলা সেই 5টা সিমটমস তার থাকবে না, একটা দুইটা সিমটমস থাকবে এবং খুবই মাইল্ডার ফর্মে থাকবে, এবং এটা পেশেন্টের মেনস্ট্রুয়াল পিরিয়ডে জাস্ট আগে দিয়ে হবে। এটা আপনি আগে যখনই আপনি একটা কোশ্চেন পড়ে আপনার মনে হবে এটা ডিপ্রেশনের দিকে যাচ্ছে, আপনি আগে পয়েন্ট গুলা মেলানোর চেষ্টা করবেন যে 9টার মধ্যে 5টা আছে কিনা। এখানে দেখেন তো 5টা আছে কিনা। ইনসমনিয়া একটা, ফ্যাটিক ডিপ্রেসড একটা, 2, তারপরে ফিলিং অফ ওয়ার্থলেস 3, তারপরে লস অফ ওয়েট 4, তারপরে কনসেন্ট্রেশন ডিফিকাল্টি 5। আরো একটা আছে, আমি টোটাল 6টা দেখলাম, এবং ওর আছে এটা মোর ফাইভ উইকস ধরে, মানে হচ্ছে মোর দেন 2 উইকস। তো যখন আমার এই
5টা ক্রাইটেরিয়া মিলে যাবে, আমার আর অন্য কিছু চিন্তা করার দরকার নেই, আমি হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এর দিকে যাব। ঠিক আছে? আচ্ছা, এই ট্রিকটা এখন ধরতে পারতেছি। হ্যাঁ, হুম, হুম। ওদের ট্রিকটাই হচ্ছে এটা, আপনি ক্রাইটেরিয়া মিলাচ্ছেন কিনা, এবং ওদের ক্রাইটেরিয়া সব একই ঘুরে ফিরে দেখবেন, কিন্তু আপনার মিলাতে হবে কি পয়েন্টস গুলা, যে কি পয়েন্টস কয়টা মিললো, এবং ওরা যে ডিএসএম ক্রাইটেরিয়া সেটার মধ্যে পড়তেছে কিনা। এবং প্রত্যেকটা ডিজিজ যখন সাইকিয়াট্রিতে পড়বেন, ডিএসএম ক্রাইটেরিয়া গুলা অবশ্যই একদম ভালোভাবে ঠোঁটস্থ করবেন। শুধু মুখস্থ করলে হবে না, আপনার কনসেপশন ক্লিয়ার করে মনে রাখবেন। তাহলে আপনি যখন ডিজিজ ডায়াগনোসিস করতে যাবেন, এই কনফিউশন গুলাতে পড়বেন না, যে এটা প্রিমেনস্ট্রুয়াল নাকি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার নাকি হচ্ছে ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ মেডিকেল কন্ডিশন। দেখবেন আপনি কোশ্চেন পারতেছেন, 5টা অপশনের মধ্যে সবগুলো এক্সক্লুড করে 2টাতে আপনি আটকে যাচ্ছেন। ওরা এই ট্রিকটাই খেলে। এই 2টাতে আপনি কিভাবে সিঙ্গেল, 2টাই দেখা যাবে পার্শিয়ালি ঠিক, কিন্তু এর মধ্যে বেস্ট একটাই, বেস্ট একটাই আপনার খুঁজে বের করতে হবে, এই আপনার যে কি পয়েন্টস গুলো সেটা মিলায়। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার পড়লাম আর হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার পড়লাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর কিভাবে পড়তে হবে সাইকিয়াট্রি এবং কোশ্চেন কিভাবে সলভ করবেন সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আপনারা বাকিটা যখন আরো কোশ্চেন সলভ করবেন সেটা আপনারা নিজেরাই বুঝে যেতে পারবেন। তবে আমার এই পিডিএফ এ যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি রিভিশন দেওয়ার সময় পড়বেন, এর আগে আপনি কাপলান এবং হচ্ছে আদার ডিএসএম 5 ক্রাইটেরিয়া বলেন, সবকিছু থেকে কনসেপশন ক্লিয়ার করার পরে আপনার এই রিভিশনে লাগবে এই হচ্ছে পিডিএফ। এটা হচ্ছে জাস্ট একটা সামারি। আর আমি মোটামুটি সবকিছু বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন এবং কোঅপারেট করছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের ক্লাসে ছিলেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। আপনার যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি মিটিংটা শেষ করবো, আর যদি কোশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন। ঠিক আছে, আশা করি আপনারা সব বুঝতে পারছেন, কোনো কোশ্চেন নাই। ওয়েলকাম আপনাদেরকে, এবং আপনাদেরকেও থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ।